ওকে, এখানে বলেন এই লাইনটা দিয়ে আমরা কি মিন করছি? ডিক্লেয়ার করা হয়েছে। কি ডিক্লেয়ার করেছি আমরা? Integer. So x is an integer. Now if I print x at this moment, will there anything be printed? এখানে কি কিছু প্রিন্ট হবে? কেন না? x এর ভ্যালু দিইনি। আচ্ছা, তাহলে কি প্রিন্ট তো কিছু একটা দেখাবে। কি দেখাবে? এরর দিবে না কিছু দেখাবে? জিরো আসবে কেন বললেন? তখন এটা আলোচনা হয়েছে, চেষ্টা বলছেন না কেন? আচ্ছা, তো তার মানে আমরা দেখলাম যে আমরা যখন ডিক্লেয়ার করি ফর প্রিমিটিভস মানে কি? প্রিমিটিভ ডেটা টাইপস। So the data types which is known to the compiler, basic data types, integer, float, long, double, okay, short, byte, boolean. So these are the types which is already known to compiler. So for primitives, when you declare the primitive variable, let's say x, the memory is already allocated. কাজে ওখানে মেমোরি আছে মানে ওখানে গার্বেজ ভ্যালু থাকবে অথবা একটা ডিফল্ট ভ্যালু থাকবে। ওকে, রেসপন্ড করবেন, না বুঝলে কোশ্চেন করবেন। সো ওয়েন দেয়ার ইজ এ মেমোরি ফর এ 4 বাইট, তার মানে বাইট গুলোতে কিছু না কিছু তো আছে। সেটা যদি পূর্ণ কোনো ভ্যালু হয়, আগের একটা প্রোগ্রাম ওই বাইট গুলো ইউজ করেছে, তাহলে ওইটাই এক্স এর ভ্যালু হুইচ ইজ গার্বেজ, অথবা আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার এক্স এর একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারে। তো জাভাতে নিউমেরিক ভ্যালু যেগুলো আছে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, শর্ট, লং, এগুলো 0 বা 0.0 ডিফল্ট ভ্যালু রাখে। আমি এটা প্রিন্ট করলে 0 প্রিন্ট করবে জাভাতে। ওকে, নাও when if there is no memory for x, ধর আমি ডিক্লেয়ার করলাম কিন্তু x এর কোনো মেমোরি নাই, তাহলে জিনিসটা কেমন দাঁড়ালো? Can I store anything in x? Why not? Because there is no memory. তাহলে x টা শুধু নামে আছে, আসলে বাস্তবে নাই। So unless memory is there, the variable does not exist. It's just a name. I am deciding there will be a 4 byte integer যার নাম হবে x, কিন্তু যদি মেমোরি না থাকে, এই x টা শুধু নাম, অ্যাকচুয়ালি এটার কোনো এক্সিস্টেন্স নাই। বাট ফরচুনেটলি প্রিমিটিভস ডিক্লেয়ার করলেই মেমোরি চলে আসে। তাহলে রান করার সময় এই লাইনটা যখন এক্সিকিউট হবে, ডিক্লারেটিভ স্টেটমেন্ট হিসাবে যখন এই লাইনটা এক্সিকিউট হবে, memory will be given and the default value also will be set. In our case 0. So এটা 0 print করবে। তো যেহেতু x exists in memory, we can say that x is an integer instance. Okay, if it exists, then only you can say it's an instance. Now if I say car, car একটা টাইপ, কিন্তু আমি যখন বলবো যে C1, C2, C3, these are car object, কিন্তু অ্যাকচুয়ালি যদি গাড়ি এক্সিস্ট না করে, তাহলে এগুলো শুধু নাম। Like you want to buy a cat, you decided the name of my cat will be, একটা নাম বলেন, কারো বিড়াল আছে এখানে? কি নাম? Lion. Okay, so you are deciding that I will buy a cat
and you are deciding the name. Okay, so the cat that I will buy, the name of that cat will be Lion. But does Lion exist? No. But when you buy the cat, or a kitten is take birth, you name it Lion, then that exists. So you can decide the baby name, but unless the baby is born, baby does not exist. It's just a name. তো যখনই এটা এক্সিস্ট করবে তখন আমরা এটা করব ইনস্ট্যান্স। সো এক্স ইজ এ ইন্টিজার ইনস্ট্যান্স। তাহলে অল প্রিমিটিভস যখন আমরা ডিক্লেয়ার করি দে আর ইনস্ট্যান্স। বাট ফর ক্লাস ভেরিয়েবল, যেটাকে আমরা অবজেক্ট বলছি, when we declare the class variable, so student is a type, is a class, তাহলে আসিফ কি? আসিফ একটা স্টুডেন্ট টাইপের ভেরিয়েবল বা অবজেক্ট। Class variables are called object. But X এর মতো আসিফের কোনো মেমোরি নাই, তাহলে এখন পর্যন্ত কোনো মেমোরি নাই। তাহলে at this point we can't say that আসিফ is a student instance, আমরা এটা বলতে পারবো না। Why? No memory. অথবা আমরা এভাবে বলতে পারি আসিফ is not yet instantiated. তাহলে uninstantiated object is also called class handle. যতক্ষণ মেমোরি অ্যালোকেট করা না হবে ততক্ষণ আমরা বলতে পারবো না যে আসিফ ইজ এ স্টুডেন্ট ইনস্ট্যান্স। মেমোরি অ্যালোকেট না হওয়া পর্যন্ত আসিফ হচ্ছে নাল। সো আসিফ ইজ এ ক্লাস হ্যান্ডেল at this point, capable of referring to a future instance. ভবিষ্যতে যদি কোনো মেমোরি অ্যালোকেট করা হয় সেটাকে সে রেফার করতে পারবে বা রিপ্রেজেন্ট করতে পারবে, বাট কারেন্টলি ইট ইজ নাল। তা এখন আমি আসিফ ডিক্লেয়ার করেছি, মেমোরি কি আছে? এখন যদি বলি আসিফ ডট আইডি, এটাকে যদি ভ্যালে রাখতে চাই একটা ইন্টিজারে, আই এম ট্রাইং টু অ্যাক্সেস দ্য ফিল্ড আইডি ফ্রম আসিফ। তা আসিফেরই কোনো মেমোরি নাই, তাহলে আইডির ভ্যালু আসবে কোত্থেকে? তো তখন নাল পয়েন্টার এক্সেপশন হয়ে যাবে, হয়ে প্রোগ্রাম উইল ক্র্যাশ। সো বিফোর উই ইউজ এনি ফিল্ড রিড রাইট অথবা কলিং এ মেথড, the object need to be instantiated. Okay, so in Java, once an object is declared, we also need to allocate memory dynamically for the object. Automatic now. So for primitives, memory allocation is automatic. For class, memory allocation is not automatic. We have to allocate memory whenever we need it. Okay, dynamically from the heap. আচ্ছা, এটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, এখানে আপনি একটা ভিডিও দেখে নিতে পারেন। এই যে আমরা বলছি যে Java instance কেন dynamically allocated? So এখানে একটা আধা ঘন্টা 45 মিনিটের ডিসকাশন, বেসিক্যালি টু ফ্যাসিলিটেট অটোমেটিক গার্বেজ কালেকশন। ওকে, তো সেইটা এই মুহূর্তে আপনাদের এখানে আলাপ করে লাভ নাই, বাট আপনি ইন্টারেস্টেড হলে এটা দেখে নিতে পারেন। ওকে, but there are some advantages of dynamic memory allocation from heap, because then garbage collector actually can reclaim the unused or unreferenced instances and release those memory back to the heap pool. Okay, তো গার্বেজ কালেকশনটাকে যাতে মেমোরি লিকেজ না হয়, মেমোরি লিকেজ মিনিমাইজ করার জন্য গার্বেজ কালেক্টর হিপ ইউজ করে। এই জন্য আমরা ডাইনামিক্যালি হিপ থেকে অবজেক্টের মেমোরি অ্যালোকেট করি বা অবজেক্টকে ইনস্ট্যান্সিয়েট করি। ওকে,
ওকে, এটা আমরা বুঝতে পারলাম। তো এখন once we also need to allocate memory for that object. তাহলে ইনস্ট্যান্সিয়েট কিভাবে করব? Allocate memory with initial value to the field. ওকে, আচ্ছা, এইটা যাওয়ার আগে আপনাকে আরেকটা জিনিস দেখাই। এই যে এখানে আমি বললাম যে x equal to 12, it's not initialization. Initialize করা মানে কি? What is the meaning of initializing a variable? No, what is the meaning of initialization? Initial means what? Starting, the first. So when the memory is allocated, what is the first value by initial value? So if I can give an initial value at the time of memory allocation, then that is called initialization. Now we are storing 12 to x, but is it at the time of memory allocation or after? So it was process. X is also. No. When I am storing 12 in x, is it the initial value for x? No. Initial value is the default value 0. ওই যে শুরুতে বললাম, ডিক্লেয়ার করলেই মেমোরি অ্যালোকেট হয়ে যায়। মেমোরি অ্যালোকেট হলেই তার একটা ইনিশিয়াল ভ্যালু থাকে। জাভা 0 রাখবে, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা গার্বেজও হতে পারে, বাট দেয়ার উইল বি সাম ভ্যালু। মেমোরি যখন অ্যালোকেট হয়েছে 4 বাইট, ওখানে কিছু না কিছু তো থাকবে। তাহলে আমি তো 12 পরে অ্যাসাইন করছি, not at the time of memory allocation. তাহলে আমি 0 কে রিপ্লেস করছি with 12. That's not initialization. 12 is not the initial value. So 12, this is assignment. কিন্তু এখানে x এর ইনিশিয়াল ভ্যালু কত, y এর ইনিশিয়াল ভ্যালু কত? y 0. I am giving the initial value at the time of declaration. That the initial value is part of the declaration. এইটা হচ্ছে initialization. মানে কি, মেমোরি অ্যালোকেট করার সময় যদি আমি ভ্যালুটা দিয়ে দিতে পারি, দ্যাটস ইনিশিয়ালাইজেশন। আদারওয়াইজ ইটস অ্যান অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? আর উই অন দ্য সেম পেজ? ওকে, এখন ইনিশিয়ালাইজ, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু you are assigning when you are declaring. That means in memory that will be the first value. Okay? এখন আমরা যখন এই ক্লাস হ্যান্ডেল ইনস্ট্যান্সিয়েট করব, আমরা বলছি ইনস্ট্যান্সিয়েট করা, তার মানে মেমোরি অ্যালোকেশন উইথ ইনিশিয়াল ভ্যালু। নাও অবজেক্টের ভ্যালু মানে কি? ভ্যালু টু দ্য ফিল্ডস। So student is a class. It has fields, ID, name, phone number, email, major, minor, CGPA, etc. তাহলে এই ফিল্ডগুলোর কোনো ইনিশিয়াল ভ্যালু যদি আমরা দিয়ে দিতে পারি at the time of memory allocation, তখন আমরা বলবো the object is instantiated. Instantiated, it's an instance with initial value. Now initial value can be supplied value like 200, y কে যেমন দিয়েছি। Initial value can be default value like 0 for x. তাহলে অবজেক্টের ফিল্ডগুলোতে আমরা সাপ্লাইড ভ্যালু রাখবো নাকি ডিফল্ট ভ্যালু রাখবো, দ্যাটস আপ টু আস। বাট দ্যাট ইনিশিয়াল ভ্যালু, assigning initial value to the fields when the memory is allocated for the object. ওকে, তাহলে এই কাজটা যে করে, এই যে মেমোরি অ্যালোকেট করে ইনিশিয়াল ভ্যালু সেট করা, এই পুরো প্রসেসটাকে আমরা বলছি কনস্ট্রাকশন অফ অবজেক্ট। And instantiation is done by constructor. তাহলে কনস্ট্রাক্টর বলে একটা মেথড আছে ক্লাসের, স্পেশাল মেথড,
যার কাজ হলো মেমোরি অ্যালোকেট হওয়ার সময় ফিল্ডগুলোকে ইনিশিয়ালাইজ করা, ফিল্ডগুলোকে। কারণ অবজেক্টের মেমোরি ইজ নাথিং বাট কিউমুলেটিভ মেমোরি অফ দ্য ফিল্ডস মেমোরি। আমার ক্লাসে যদি 3টা ফিল্ড থাকে, একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা ডাবল, তাহলে এই যে ইন্টিজারের মেমোরি, ফ্লোটের মেমোরি, ডাবলের মেমোরি কালেকটিভলি অবজেক্টের মেমোরি। তাহলে অবজেক্টের জন্য যখন আমরা নিউ মেমোরি অ্যালোকেট করছি, তখন কনস্ট্রাক্টর will initialize the fields either with default value or with supplied value. Okay, so what is constructor? Constructor is a special method of the class with the class name. With the class name. তার মানে আমার ক্লাস নেম যদি হয় কমপ্লেক্স নাম্বার, the method constructor and name also will be complex number. If the class name is student, the constructor name also will be student. Any question? কনস্ট্রাকশন অফ অবজেক্ট কিভাবে হবে সেটা আমরা দেখব। তো তাহলে কমপ্লেক্স নাম্বার যদি আমার একটা ক্লাস হয়, তাহলে C1, C2, C3 এরা কি? তাহলে আমি অন্য একটা ক্লাসের মধ্যে কিছু কমপ্লেক্স নাম্বার ইউজ করতে চাচ্ছি। কমপ্লেক্স নাম্বার নিজে একটা ক্লাস, সো ইটস এ টাইপ। ধরেন এটা আমার মেইন ক্লাসও হতে পারে, মেইন মেথড হতে পারে এটা, বা এটা একটা কন্ট্রোলার ক্লাসের মেথড হতে পারে। তো এখানে আমি 3টা কমপ্লেক্স নাম্বার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, অর্থাৎ 3টা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, বাট দে আর ক্লাস হ্যান্ডেল নাল। At this point they are null. এখন I am instantiating C1. I am allocating memory to C1. তাহলে C1 dynamically, C1 equal to new. Dynamic মানে আমাকে explicitly allocate করতে হবে। So I am allocating new memory with the help of, I am allocating new memory for C1 and initializing the fields with the help of constructor method. Now classের নাম কি? Complex number. So constructor method name is also complex number. Now this constructor does not take any parameter. So this constructor will assign default value to the fields. আবার for C2 I am allocating new memory and initializing the fields with the help of parameterized constructor, যেখানে constructor supplied value accept করতেছে। তাইলে C1 এর রিয়েল অ্যান্ড ইমাজিনারি, অর্থাৎ এটা ফিল্ড যদি হয় এরকম প্রাইভেট ইন্ট রিয়েল কমা ইমাজিনারি, তাহলে 2টা ইন্টিজার ফিল্ড আছে, তাই না? তাহলে এই C1 এর রিয়েল এর ভ্যালু হবে 0, ইমাজিনারি ভ্যালু হবে 0। এটা কে সেট করবে? এই 0 প্যারামিটার কনস্ট্রাক্টর। আর C2 রিয়েল হবে, ইমাজিনারি হবে 13, এটা কে সেট করবে? এই যে 2 প্যারামিটার কনস্ট্রাক্টর। তাহলে এই কনস্ট্রাক্টরটা কখন ইউজ হচ্ছে? যখন মেমোরি অ্যালোকেট করা হচ্ছে, নট আফটারওয়ার্ডস, এট দ্য টাইম অফ মেমোরি অ্যালোকেশন। জি মানে আমি C2 তে আমি সাপ্লাইড ভ্যালুটাই ইনিশিয়াল ভ্যালু হিসেবে রাখতে চাই, আর C1 এ আমি ডিফল্ট ভ্যালুটাই ইনিশিয়াল ভ্যালু হিসেবে রাখতে চাই। যেমন আমরা যখন কোর্স অফার করি, ধরেন অফার্ড কোর্স যদি একটা ক্লাস হয়, এই ক্লাসের ফিল্ড কি হতে পারে? Can you name some fields of offered course? Head of the department যখন কোর্স অফার করে, তাহলে অফার্ড কোর্স অবজেক্ট গুলো তৈরি করা হয়। So what will be the fields of offered course? Course ID, course name, section, তারপরে ক্যাপাসিটি, তারপর এনরোলড কতজন, রুম নাম্বার, ডে, ST9W, টাইম, ফ্যাকাল্টি আইডি বা ফ্যাকাল্টি নেম ইত্যাদি। এখন ধরেন
যদি এমন হয় যে আমি একটা কোর্স অফার করতেছি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যখন একটা কোর্স অফার করে, all the field value will be initial value will be supplied. তো বেশিরভাগ কোর্সের ক্ষেত্রেই সবগুলো ভ্যালু সাপ্লাই দেওয়া হবে অবজেক্ট ক্রিয়েট করার সময়। এই কোর্সের আইডি কি, কোন রুমে হবে, কি বারে হবে, কয়টার সময় হবে, ক্যাপাসিটি কত, সেকশন নাম্বার কত, এগুলো সাপ্লাই দেওয়া হবে অবজেক্ট ক্রিয়েট করার সময়। তাইলে এই অফার্ড কোর্সে যদি 10টা ফিল্ড থাকে, তাহলে আমার একটা কনস্ট্রাক্টর থাকতে পারে উইথ 10 প্যারামিটার্স। তাহলে আমি 10টাই সাপ্লাই দিলাম, ওগুলো দিয়ে অবজেক্ট তৈরি হয়ে গেল, ইনিশিয়ালাইজ। কিন্তু এরকমও তো হয় যে সবই সাপ্লাই দেওয়া হচ্ছে কিন্তু ফ্যাকাল্টিটা এখনো ঠিক করা হয় নাই। তাহলে কোর্স আইডি ইজ দেয়ার, কোর্স নেম ইজ দেয়ার, সেকশন নাম্বার ইজ দেয়ার, রুম নাম্বার ইজ দেয়ার, ডে টাইম সবই আছে, কিন্তু ফ্যাকাল্টি এখনো ঠিক হয় নাই। তখন ফ্যাকাল্টি ওটা কি ডিফল্ট ভ্যালু হবে না, টিবিএ? তো ডিফল্ট ভ্যালু হতে পারে, সাপ্লাই ভ্যালু হতে পারে, আবার মিক্সও হতে পারে। যেমন অফার্ড কোর্সের ক্ষেত্রে, এক্ষেত্রে মিক্স নাই, দুইটাই ডিফল্ট ভ্যালু, রিয়েলও ডিফল্ট ভ্যালু, ইমাজিনারিও ডিফল্ট ভ্যালু। এক্ষেত্রে রিয়েল ইমাজিনারি দুইটাই সাপ্লাই ভ্যালু। কিন্তু এরকম কোনো রুল নাই যে ডিফল্ট হলে সবই ডিফল্ট হবে, সাপ্লাইড হলে সবই সাপ্লাইড হবে, মিক্সও হতে পারে। যেমন অফার্ড কোর্স, যেই কোর্সের ফ্যাকাল্টি ঠিক হয় নাই কিন্তু কোর্স অফার হয়ে করতে হবে, বাকিগুলো সাপ্লাইড ভ্যালু, শুধু ফ্যাকাল্টি আইডিটা ডিফল্ট ভ্যালু বা টিবিএ। ঠিক আছে? তো তাহলে আমরা যদি এখন আপনাদের কি প্রজেক্ট করা হয়েছে একটু দেখি। লাস্ট সেকশন 3 কমপ্লেক্স নাম্বার, এটা তো আপনাদের এখানে তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে, Yes, sir. কিন্তু কিছু কি করছিলাম আমরা? আচ্ছা, মডেল ক্লাসটা শুধু বানানো হয়েছে, তাই না? এখন দেখেন, এই যে কনস্ট্রাক্টর, এগুলো অটো জেনারেট করা যায়, দেখানো হয়েছে তো আপনাদের। আবার দেখাবো? আচ্ছা, আরেকবার দেখাই। তো তাহলে এই যে কনস্ট্রাক্টর, এটা আসলে আমার খুবই স্ট্যান্ডার্ড মেথড টু ইনিশিয়ালাইজ দ্য ফিল্ড। সো এটা টাইপ করার প্রয়োজন নাই, আই ক্যান অ্যাকচুয়ালি জেনারেট। তাহলে কনস্ট্রাক্টর, নাও two fields are there. If I deselect, then zero parameter constructor. So zero parameter constructor. Now zero parameter constructor, I have to decide what will be the default value. So I can say real and imaginary will be 0. এটা আমার ইচ্ছা, আমি অন্য ভ্যালু দিতে পারতাম। So that is default constructor বা zero parameter constructor. Now I can also have a parameterized constructor. So generate constructor, let's say both field will be supplied. Now I have a 2 parameter constructor. ঠিক আছে? আমার মনে হয় আমি রিপিট করতেছি, এগুলো আপনাদের বলা হয়েছে কি ইব্রাহিম? Yes, sir. আমাকে দিয়ে রিপিট করাচ্ছেন কেন? So, those Hmm? এই যে দিস ডট কেন আসলো, লোকাল হ্যাজ মোর প্রায়োরিটি, এগুলো হয়েছে না? হ্যাঁ। তো রেকর্ডিং আবার রিভিউ করলে আপনার সিলেবাস শেষ হবে না, পরীক্ষা তো হবে, তাহলে আপনি তখন বিপদে পড়বেন। আগাতে হবে তো, অন্য সেকশনগুলোর সাথে আপনাকে তাল মিলে আগাতে হবে না? আপনারা অলরেডি পিছিয়ে আছেন। এখন আপনারা ক্লাস ঠিক মতো না করেন বা আগেগুলো যদি মিস করেন, ক্লাস তো রিপিট করা সম্ভব না, তাই না? আপনি রেকর্ডিং দেখে, ইফ ইউ হ্যাভ স্পেসিফিক কনফিউশন ইউ ক্যান আস্ক মি স্পেসিফিক কোশ্চেন, সেটা আমি অ্যাড্রেস করতে পারি, কিন্তু আমি তো ক্লাস রিপিট করতে পারবো না, এটা তো পসিবল না। 6টা ক্লাস হয়ে গেছে, 6টা ক্লাসকে আমি এখন রিপিট করতে পারবো? পসিবল না। কিন্তু আপনাকে নেক্সট ক্লাসে আসার আগে 7টা ক্লাসের ব্যাপারে রেডি হয়ে আসতে হবে। So you have to watch all the videos till today before you come to next class. So, deadline গুলো কি আপনার জি জি, সব দেওয়া আছে, ওটা নিয়ে আমি পরে কথা বলবো, আজকে তো আপনাদের 2টা ক্লাস। আচ্ছা, তাহলে আমরা গেটার মেথড সেটার মেথড নিয়ে কথা বলেছি, কে কে ছিলেন? গেটার সেটার ডান,
তাহলে আমাদের গেটার সেটার আমরা জেনারেট, কারণ আমার ফিল্ড প্রাইভেট, তাহলে এই ক্লাসের ভেতরে এটা ঠিক আছে অ্যাভেলেবল, কিন্তু অন্য ক্লাস থেকে তো রিয়েল ইমাজিনারিকে পাওয়া যাবে না, বিকজ ইট ইজ প্রাইভেট। সো নাও উই নিড টু generate public getter method so that if somebody some other class থেকে যদি real এর ভ্যালুটা প্রয়োজন হয়, they can get the value of the real. So we generate getter method. If the real need to be updated, then we can use the setter method. লাস্ট ক্লাসে কি ছিলেন একটু দেখি, তাহলে এগুলো আলোচনা হয়েছে, রাইট? হ্যাঁ, তাহলে আমরা যদি জেনারেট করি getter and setter for both fields, তাহলে আমরা এই যে চারটা পাবলিক মেথড পাবো, দুইটা গেটার দুইটা সেটার। এইগুলোকে কল করে আমি রিয়েলকে আর ইমাজিনারিকে গেটার দিয়ে রিড করতে পারবো, সেটার দিয়ে আপডেট করতে পারবো, সেট দ্য নিউ ভ্যালু। ওকে, another method is important, toString. It gives the string equivalent of your object. আপনার নাম কি? রাফি। So student Rafi. What is Rafi? Of which type? So student একটা type, যেহেতু এটা একটা ক্লাস। রাফি কি স্ট্রিং? কেন? রাফি কি করেছে? রাফি তো স্টুডেন্ট, রাফি তো স্টুডেন্ট অবজেক্ট, রাফি কি স্ট্রিং অবজেক্ট না, কিন্তু আউটপুটে দেখাতে গেলে তো স্ট্রিং লাগে। তাহলে আমি যদি আমার অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট বের করতে চাই, then I can have another method, generate another method, toString, এই যে toString। তাহলে এই string equivalent is nothing but the formatted output of the field value। তাহলে আমার রাফির যে আইডি, নেম, সিজিপিএ, মেজর, মাইনর, এই ভ্যালুগুলোকে যদি আমি একটা স্ট্রিং আকারে সাজিয়ে আউটপুটে দেখাতে চাই, যে স্ট্রিংটা পাবো ওটাই হচ্ছে স্ট্রিং ইকুইভ্যালেন্ট অফ দ্য অবজেক্ট, স্টুডেন্ট অবজেক্ট আছে। তো তাহলে আমার স্ট্রিং ইকুইভ্যালেন্ট আমি সবগুলো ফিল্ডের ভ্যালুই যদি দেখাতে চাই, সবগুলো সিলেক্ট করব, করলে আমার অটো জেনারেট হয়ে গেল। তাহলে এখানে কি দেখাবে আউটপুটটা? ধরেন একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল যদি হয় 2 আর ইমাজিনারি যদি হয় 3, তাহলে এটার আউটপুটে কি আসবে? কমপ্লেক্স নাম্বার সেকেন্ড ব্র্যাকেট রিয়েল ইকুয়াল টু 2 comma space imaginary equal to 3 second bracket close. So that is the standard string format for any object. এখন আমরা এটা চাইতে রাখতে পারি, অথবা কিন্তু আমি চাই যে 2 plus 3i এইভাবে দেখাবে, তাহলে আমি বলতে পারি কি, এইভাবে না করে আমি বলতে পারি তাহলে 2, এখান থেকে 2 তার সাথে প্লাস, তার সাথে ইমাজিনারি ভ্যালু, তার সাথে আই। আমি চাই এইভাবে আমার স্ট্রিং ইকুইভ্যালেন্ট আসুক। সামনে দিতে পারেন, আপনি যেখানে দেন, সামনে দিলে সামনে আসবে। তো ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু ফরম্যাট দ্য স্ট্রিং ইকুইভ্যালেন্ট অফ ইউর ফিল্ড ভ্যালুস। আমি কমপ্লেক্স নাম্বারকে এভাবে দেখতে চাই, 2 plus 3i বা 2 plus i3, যেভাবে আপনি দেখেন, তাহলে আপনি এখানে মডিফাই করে দিলেন, তাহলে এটাই আমার একটা স্ট্রিং হিসাবে রিটার্ন হয়ে যাবে। তো এগুলো বেসিক স্ট্যান্ডার্ড মেথড যে কোনো ক্লাসেই থাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এনি কোশ্চেন? So model view controller, complex number is my model class. Now view is my fxml, এটা যারা করেছেন গত ক্লাসে খোলেন, ওপেন ইন সিন বিল্ডার। So this is my view, এটা কি আমরা রান করেছিলাম গত ক্লাসে?
Yes. রান করেছিলাম। টু অ্যান্ড থ্রি, তাহলে ক্রিয়েট অ্যান্ড শো এ কমপ্লেক্স নাম্বার 2 প্লাস 3i। এটা তো আমরা করেছিলাম গত ক্লাসে, তাহলে এতক্ষণ আমি রিপিট করলাম, আপনার কেউ বলতেছেন না যে স্যার রিপিট করতেছেন। আচ্ছা, কিন্তু এখন আমরা কি করব, এইটাকে এখন আমরা একটা অ্যারেতে নিব। ওকে, তো তাহলে আমরা আমাদের এই ভিউটাকে মডিফাই করব। ওকে ওকে, তাহলে ভিউটাকে মডিফাই করার জন্য আমরা এখানে একটা কমপ্লেক্স নাম্বার না, আমরা we want to perform some operation on complex numbers. So what operation can you perform on complex number? So complex conjugate like complex conjugate. ওকে, বেসিক অপারেশন বলেন, কিছু অ্যাড করতে পারেন। কনজুগেট করতে গেলে ওটার জন্য আপনাকে আবার একটা মেথডের লজিক দাঁড় করাইতে হবে, হাউ টু। আমরা সিম্পল অ্যাডিশন সাবট্রাকশনে থাকি আপাতত। ম্যাট্রিক্স হলে আরো কিছু করা যেত, মাল্টিপ্লিকেশন, ইনভার্স, ট্রান্সপোজ। ওকে, তো এখন হ্যাঁ, যে কোনো কিছু দিয়ে আমরা করতে পারি, যেহেতু এটা দিয়ে আমরা করছি, এটা করি আগে। তো এখন আমরা কমপ্লেক্স নাম্বার যখন, let's say you want to add some complex number, so you'll get another complex number. So we want to accumulate the complex numbers. এখন আমি যদি এই যে দুইটা টেক্সট ফিল এনেছি, এর জন্য এই দুইটা টেক্সট ফিল ফর হোয়াট, কি করার জন্য এই দুইটা টেক্সট ফিল আমরা বসাবো, কার ইনপুট, একটা কমপ্লেক্স নাম্বার। তো আমার যে দুইটা কমপ্লেক্স নাম্বার লাগে, আমি কি আরো দুইটা টেক্সট ফিল বসাবো? আমার যদি 10টা কমপ্লেক্স নাম্বার লাগে, কয়টা টেক্সট ফিল বসাবো? আর কয়টা কমপ্লেক্স নাম্বার অ্যাকুমুলেট করবে, এটা তো ইউজারের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এখানে নাম্বার অফ টেক্সট ফিল বাড়িয়ে লাভ নেই। দ্যাটস এ ভেরি পোর ডিজাইন চয়েস এন্ড দ্যাট ক্যানট সার্ভ ইউর পারপাস। তাহলে আমাদেরকে একটা ডাটা স্ট্রাকচারে অ্যাকুমুলেট করতে হবে, একটা দুইটা দিয়ে আমরা ইনপুট নিব and we'll keep accumulate in a collection. আমাকে কিছু কালেকশনের নাম বলেন। Where you can accumulate? Array, stack, queue, list, tree, graph, তাই না? Hash table. So these are all data structure where you can use as a collection. Okay? তো আমরা কমপ্লেক্স নাম্বারগুলোকে অ্যাকুমুলেট করতে চাই, সো আমাদের একটা কালেকশন ইউজ করতে হবে। প্রথমে আমরা দেখব যে স্ট্যান্ডার্ড অ্যারে ইউজ করব, পরে আমরা আরো মোর এফিশিয়েন্ট কালেকশনে যাব, বাট স্ট্যান্ডার্ড অ্যারেটাও তো আমাদের শিখতে হবে। তো এই স্ট্যান্ডার্ড অ্যারে দিয়ে আমরা আগে কি অ্যাকুমুলেট করব? হ্যাঁ, অ্যারে তো একটা কালেকশন। কালেকশন কিভাবে প্রিমিটিভ হয়? প্রিমিটিভ ইজ এ সিঙ্গুলার ডেটা and basic data which is known to array is a collection of primitives ও হতে পারে, collection of object ও হতে পারে, but array নিজে তো আর primitive না। array is not a primitive, এটা তো বুঝতেছেন। বেসিক প্রিমিটিভ মানে কি? একটা সিঙ্গুলার ডেটা, বেসিক ডেটা টাইপ, যেটা কম্পাইলার জানে।
সো নিউমেরিক্স এর মধ্যে কিছু আছে, ক্যারেক্টার আছে, সিঙ্গেল ক্যারেক্টার, বাইট, জাভাতে বাইট একটা প্রিমিটিভ। আর নিউমেরিকের মধ্যে কি হয়, যদি হোল নাম্বার হয় ইন্টিজার, শর্ট, লং, আর ফ্র্যাকশন হলে ডাবল, ফ্লোট, আর বুলিয়ান একটা আছে, ট্রু ফলস। এগুলো হচ্ছে প্রিমিটিভ, সিঙ্গুলার ভ্যালু। কিন্তু অ্যারে তো একটা কালেকশন, so array itself is not a primitive. Now the elements of array can be primitive. Elements of array can also be object of some class. So you can have an array of integers, so the elements are primitive integer. Array of string, string is a class, তাহলে আমার array element হচ্ছে string object. In our case, array of complex number. So we bring a button. So declare করার সময় গ্যারান্টি কিন্তু অবহেলা সেটা সিনট্যাক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে, আর জাভাতে যেটা সেটা আমরা করব, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কারণ ওটা শুধু ফরম্যাট মুখস্থ করলে হবে না, এটা বুঝতে হবে যে কেন এটা এরকম। এখন ইরেলেভেন্ট, এখন আমরা এটাতে আগাই, এটা আমরা শেষ করি, হ্যাঁ, কারণ আপনারা পিছিয়ে আছেন। এখন কনটেক্সটের বাইরে কথা না বলি, এটা করে ফেললে আপনারা ইউল ফিল করবেন যে আমি করছি। করতেছেন আমার সাথে? করতেছেন না তো কেউ? আচ্ছা, এখন এই বাটনটাকে আমি একটা টেক্সটে চেঞ্জ করে দিতে পারি, যেখানে আমি বলতে পারি যে অ্যাড, ক্রিয়েট and add a new complex number object to complex array. Okay, object না বলে আমি ইনস্ট্যান্স বলি, কারণ ইনস্ট্যান্সিয়েট করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমার বাটন। এখন লেখাটা যেহেতু সরে গেছে, আমি এখানে গিয়ে র্যাপ টেক্সট করে দিতে পারি, সেন্টার করে দিতে পারি, বোল্ড করে দিলাম। ওকে, তাহলে খেয়াল করেন, এই যে একটু দেখেন, এটা প্রিভিউ, ইটস নট দ্য রান ফ্রম দ্য ইনফিনিটি, প্রিভিউ ফ্রম সিন বিল্ডার। অর্থাৎ রান টাইমে এরকম দেখা যাবে, ইটস নট দ্য অ্যাকচুয়াল রান। তাহলে আমি যদি এখন এখানে ইফ আই গিভ 1 and 2 and if I click this button, what should happen? এই বাটনটা ক্লিক করলে কি হওয়া উচিত? একটা অবজেক্ট, কি টাইপের অবজেক্ট? কমপ্লেক্স নাম্বারের একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতে হবে উইথ সাপ্লাইড ভ্যালু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করে, যেখানে সাপ্লাইড ভ্যালুগুলো কোত্থেকে যাবে? টেক্সট ফিল্ড থেকে যাবে। তো টেক্সট ফিল্ডের ভ্যালুগুলোকে সাপ্লাই দিয়ে একটা কমপ্লেক্স নাম্বার ইনস্ট্যান্সিয়েট করতে হবে, and that complex number instance should be accumulated in a complex number array. That is the job of this button. এই বাটনের কাজ কি? এই দুইটা ভ্যালুকে, এটাকে রিয়েল এবং এটাকে ইমাজিনারি হিসেবে, ইনিশিয়াল ভ্যালু হিসেবে কনস্ট্রাক্টরে সাপ্লাই দিতে হবে। কমপ্লেক্স নাম্বারের কনস্ট্রাক্টরে সাপ্লাই দিয়ে একটা নিউ কমপ্লেক্স নাম্বার করে সেটাকে একটা কমপ্লেক্স নাম্বার অ্যারেতে রাখতে হবে। That is the job of this button. Job of this button মানে এই বাটনের যে ইভেন্ট হ্যান্ডলার মেথড, তার কাজ। রাইট? ওকে, এখন আমরা অ্যাকুমুলেট করলাম। অ্যাকুমুলেট করার পরে আমাদের কাজ হলো এখন অ্যাড করা অথবা ভিউ করা। আচ্ছা, তাইলে এখানে তো আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, এটা দিয়ে শুধুমাত্র একটা কমপ্লেক্স নাম্বার তৈরি করে এখানে শো করে দেবো। এখন তো তা না, এখন অ্যারেটাকে প্রসেস করতে হবে, এবং অ্যারেটাকে প্রসেস করে আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারি। কমপ্লেক্স নাম্বারগুলো ভিউ করতে পারি অ্যারেতে যে কটা আছে, অথবা যোগ করে যে অ্যাডেড কমপ্লেক্স নাম্বার সাম, ওটা দেখতে পারি, বা মাইনাস করে দেখতে পারি। তো তাহলে আমি যদি এখন এটাকে একটু বড় করি আউটপুটটা,
আচ্ছা, টেক্সটটা কি আমার সেন্টার দেখাচ্ছে না? তা আমি এটা কালার, এটা তো আসলে দরকার নাই, ব্ল্যাক দিলেই হয়। তো এইটা আমি কি করব, এই যে এখানে দেখেন সেন্টার লেফট, এটাকে আমি যদি বলে দিই টপ লেফট, তাহলে যে টপ লেফটে চলে আসলো। ওকে, আর এটা তো আসলে দরকার নাই, তো এটা আমি ডিলিট করে দিলাম। তাহলে ব্ল্যাঙ্ক টেক্সট, টেক্সটটা হবে ব্ল্যাঙ্ক। এখন I can perform multiple operations. I can perform, I can only show all the complex numbers. I can do that. I can also add the complex numbers, whichever are complex numbers are there in the array. I can also subtract them from one another. So I can have multiple operations. তাহলে আমি অনেকগুলো বাটন বসাতে পারি, ওই যে অ্যারিথমেটিক অপারেশন যেমন করেছিলাম, অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভিশন, মনে আছে? সেটা করতে পারি। অথবা এখন আমরা আরেকটা যেটা করব সেটা হলো যে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট ইন্ট্রোডিউস করতে পারি সিলেক্ট করার জন্য, হুইচ অপারেশন উই ওয়ান্ট টু পারফর্ম। তো তাহলে আমি এখন লাইব্রেরি থেকে সার্চ করে নিয়ে আসবো কম্বো বক্স বা চয়েস বক্স। একটা কম্বো বক্স এখানে নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা বলতে পারি এক্সিকিউট অপারেশন, বাটন, আর এখান থেকে অপারেশন সিলেক্ট করব। তাহলে আমি ইউজারকে প্রম্পট করতে পারি সিলেক্ট অপারেশন। ওকে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম। ওকে, নাও ইউ টেল মি হাউ মেনি নোটস আর দেয়ার। দশটা। But how many FX ID we need? Do we need FX ID for all 10 or not? আমাদের কি সবগুলো নোটের FX ID লাগবে? আচ্ছা, আমার এই কন্ট্রোলার ক্লাসে যখন মেথডগুলো এক্সিকিউট হবে, কোন কোন নোটকে ইউজ করতে হবে? তাহলে কমপ্লেক্স নাম্বার তৈরি করতে হলে এই দুটো থেকে আমার রিয়েল আর ইমাজিনারি ইনপুট নিতে হবে, তাহলে এই দুটোর এফএক্স আইডি লাগবে। বাটন ক্লিক করলে দেখতে হবে যে কোন অপারেশনটা সিলেক্ট হচ্ছে, তাহলে এটার এফএক্স আইডি লাগবে। আর আউটপুট এখানে শো করবো, তাহলে এটাকে আপডেট করতে হবে, তাহলে এটার এফএক্স আইডি লাগবে। এই চারটা এফএক্স আইডি লাগবে, রাইট? তাহলে আমরা এফএক্স আইডি গুলো যদি দিয়ে দিই, এগুলোর বোধহয় দেওয়াই আছে অলরেডি। রিয়েল টেক্সট ফিল্ড, এটা ইমাজিনারি টেক্সট ফিল্ড, এটা নতুন এনেছি আমরা। এটার নাম কি দেওয়া যায়? অপারেশন কম্বো বক্স। যেহেতু কম্বো বক্স, এই যে কম্বো বক্স, এই কম্বো বক্স, যেটা কম্বো বক্স আমরা এটা রিফিক্স করে দিলাম অপারেশন কম্বো বক্স। আর এটা অলরেডি আছে আউটপুট লেভেল। হ্যান্ডলার মেথড দিতে হবে,
বাটন আগেরটা ডিলিট করে দিছি, কাজে নতুন করে হ্যান্ডলার মেথড দিতে হবে। দেখি মাউস অন ক্লিকে দেওয়া আছে কিনা, না কোথাও দেওয়া নাই। তাহলে এইটার আমরা হ্যান্ডলার মেথড নাম কি দিতে পারি? অন অ্যাকশনে যদি দেই ক্রিয়েট, হ্যাঁ একটা প্রপার নাম দিতে হবে, ইভেন্ট সহ দিতে হবে, ইভেন্ট তো অন অ্যাকশন। তাহলে ক্রিয়েট অ্যান্ড অ্যাড কমপ্লেক্স নাম্বার টু কমপ্লেক্স অ্যারে বাটন অন অ্যাকশন। একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম আমরা দিয়ে দিলাম। আর এটা কি দেওয়া যেতে পারে? এক্সিকিউট অপারেশন অন অ্যাকশন, বাটন অন অ্যাকশন, এক্সিকিউট অপারেশন বাটন অন অ্যাকশন। আমাদের হয়ে গেল। ওকে, এখন আমার কাজ কি? সেভ করা, ফাইল সেভ। এখন আমি যদি কন্ট্রোলার আপডেট করি হয়ে যাবে। এখন আগের যে বাটনটা ছিল, আগের যে হ্যান্ডলার মেথড ছিল, ওটা কিন্তু ইররিলেভেন্ট। তো আমি কন্ট্রোলারে ওইটা কিন্তু রয়ে গেছে, কিন্তু আমি তো ডিলিট করে দিয়েছি, তাই না? তাহলে আমি এখন ওইটা ফেলে দিতে পারি। এই যে ক্রিয়েট অ্যান্ড শো বাটন ছিল না, এটা এখন আসলে ইররিলেভেন্ট। হ্যাঁ তো হয়। আর এগুলো তো আমার লাগবে। দেখেন, ইমাজিনারি টেক্সট ফিল, রিয়েল টেক্সট ফিল, আউটপুট টেক্সট ফিল, আউটপুট লেভেল, এই তিনটা আগেই ছিল। এখন আমরা এক্সট্রা কি অ্যাড করেছি? কম্বো বক্স, আর দুইটা হ্যান্ডলার মেথড আসবে। সো আপডেট কন্ট্রোলার চলে আসছে, কম্বো বক্স ইম্পোর্ট করতে হবে। এফএক্সএমএল আপডেট হয়, কিন্তু এফএক্সএমএল থেকে আবার কন্ট্রোলার আপডেট করতে হবে। কারণ এই পিজিতে পাথ দেওয়া না, পাথটা সে ভুল দিছে পুরো। মানে IntelliJ need to know the path of the scene builder.exe, scene builder.exe কে যদি সে না পায়, তাইলে সেভ মানে এখানে অটোমেটিক হবে না। আর আপডেট কন্ট্রোলার করতে হলে একটা প্লাগইন ডাউনলোড করতে হবে, ওই সেটিংসে গিয়ে এফএক্সএমএল প্লাগইন, ওইটা হয়তো এই পিসিতে নাই। হ্যাঁ, এই জন্য আমি বলেছি যে আপনারা নিজেদের ল্যাপটপ ক্যারি করলে ইউ আর সেলফ ইন্ডিপেন্ডেন্ট। তা এখন ইনিশিয়ালাইজ মেথডটা কি? এগুলো তো আমরা জানি যে হ্যান্ডলার মেথড, তাই না? ক্রিয়েট অ্যান্ড শো তো আমাদের ছিল না, ছিল কি না? এক্সিকিউট অপারেশন, ক্রিয়েট অ্যান্ড অ্যাড, এইটা আগেরটা, গত দিনেরটা। ওকে, what is initialize method? Any idea? What is the name suggest? Initialize what? এটা কোন ক্লাসের মেথড? কন্ট্রোলার ক্লাস। তার মানে কন্ট্রোলার ক্লাস is the coding equivalent of your view. ভিউটাকে ম্যানিপুলেট করার জন্য যে কোডিং ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে কন্ট্রোলার ক্লাস, টু কন্ট্রোল দ্য ভিউ। তাহলে ভিউটা যখন লোড হবে, তখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে কিছু করে রাখতে চাই, দেখেন হ্যান্ডলার মেথডে যদি আমি কোনো কোড দেই, সেই কোডটা তখনই এক্সিকিউট হবে when I trigger the event. Unless I trigger the event, that handler method will not be executed. Isn't it, Ibrahim? If I put some code in a handler method, that code will be executed only if I trigger the event. If I don't trigger the event, that code will not be executed. কিন্তু
before I trigger any event, when the fxml is generated, rendered, I want some background task. যেমন আমি এত ডাটাবেস থেকে কোনো কিছু লোড করে রাখতে চাই, এটা তো কোনো, ফর এক্সাম্পল আই ক্যান শো ইউ, let's say So basically, if I click this login button, what will happen? so check for Is it logging? No, because I am not triggering the event. But if I click this button, I am triggering the event. So then the login process will start. আচ্ছা, লগইনটা যদি ঠিকঠাক মতো হয়, what will happen? so dashboard as well. ড্যাশবোর্ডে যাবে, তাহলে খেয়াল করেন this, let's say it's an fxml, it's an web page, but let's assume it's an fxml view. So if I change the view, I'm switching from one fxml to another fxml. So from login fxml, login view fxml, I'm going to the faculty dashboard view fxml. Now I go there. Now my fxml is loaded. Did I trigger any event? So far, এই fxml আমি কোনো event trigger করি নাই, but still you can see some background task is already done. What is that background task? It is showing my name and it is loaded. It's loaded a table with my course information. তাহলে আমি যে ফ্যাকাল্টি, আমি যে কোর্সগুলো পড়াচ্ছি সেই কোর্স ইনফরমেশনগুলো ডাটাবেস থেকে বের করে এনে সেই টেবিলে লোড করছে, আর আমার নামটা সেখানে দেখাচ্ছে। তাহলে এই কাজগুলো করার জন্য কি আমি কোনো ইভেন্ট ট্রিগার করছি, না এটা লোড হওয়ার সময় অটোমেটিক হয়ে গেছে? তাহলে এই লোড হওয়ার সময় অটোমেটিক যে কাজগুলো হতে হবে, দ্যাট ইজ দ্য পার্ট অফ ইউর ইনিশিয়ালাইজ মেথড। ঠিক আছে, তাহলে আমার এখানে ইনিশিয়ালাইজ মেথডে কি লাগবে? So if you look at the preview, লোড হলো, আমি কি চাই যে এটা যখন আসবে অলরেডি কিছু কাজ হয়ে থাকুক? যদি আমি চাই অটোমেটিক কিছু কাজ হয়ে থাকুক, that should be part of the initialize method. না এই যে এই ড্রপ ডাউন লিস্টে কোনো কিছু নাই, আমি চাই এখানে আমার অপারেশনস গুলো লোডেড অবস্থায় থাকবে, আইটিউস, তাহলে এইটা আমাকে ইনিশিয়ালাইজে আনতে হবে। ঠিক আছে, ইনিশিয়ালাইজের কোড লেখার আগে আমাদের আরেকটা জিনিস একটু আলোচনা করতে হবে, দ্যাট ইজ জেনেরিক ক্লাস। তা আমরা কি আপনাদের জেনেরিক ক্লাসের নাম শুনেছেন? জেনেরিক ক্লাস, জেনেরিক ক্লাস হলো, নাও লেটস সে আচ্ছা, এখানে একটা ক্লাস দেখা যাচ্ছে। হোয়াট ইজ দিস ক্লাস? কি রিপ্রেজেন্ট করে দেখা যায় না? বড় করতে হবে। এই ক্লাসটা কি টাইপ? ইন্টিজার স্ট্যাক। এটা একটা পাবলিক ক্লাস স্ট্যাক। তো স্ট্যাক ইজ এ কালেকশন, ডাটা স্ট্রাকচার, বাট এটা তো একটা ক্লাসের নাম তো যা খুশি হতে পারে। আমি তো এবিসিডিও দিতে পারতাম, যে পাবলিক ক্লাস এবিসিডি। তো পাবলিক ক্লাস এবিসিডি বললেই কি এবিসিডি একটা কালেকশন হয়ে যাবে? তো আমরা জানি যে স্ট্যাক ইজ এ ডাটা স্ট্রাকচার হুইচ হোল্ডস এ কালেকশন, কিন্তু নাম থেকে তো আর অটোমেটিক কালেকশন হয় না। তার মানে ওর ভেতরে একটা কিছু কালেকশন রাখতে হবে, যেমন সেটা একটা অ্যারে হতে পারে, লিস্ট হতে পারে, ইনসাইড দ্য স্ট্যাক। তো তাহলে আমি যে স্ট্যাকে যে পুশ করবো এলিমেন্টগুলো, এগুলো কোথায় গিয়ে অ্যাকোমোডেট হবে? সো আই হ্যাভ an integer array called vals.
ওকে, এখন আমার একটা এই অ্যারের ভ্যালস 0 ভ্যালস 1 অর্থাৎ ইন্ডেক্স মেনটেন করার জন্য একটা ইন্ডেক্স লাগবে টপ। ডিফল্ট কনস্ট্রাক্টরে এই যে ক্লাসের নাম ইনস্ট্যাক, সো দিস ইজ দ্য কনস্ট্রাক্টর। এখানে আমি বলছি যে আমার ইন্ডেক্স যদি 0 থেকে শুরু হয় তাহলে ইনিশিয়াল এটা খালি থাকলে -1। ইফ দ্য স্ট্যাক ইজ এমটি দ্য ইন্ডেক্স ইজ -1। আর আমি বলছি যে ডিফল্ট সাইজ অফ দ্য স্ট্যাক ইজ 10, মানে অ্যারেটার সাইজ 10। অ্যারেটা তো স্ট্যাকের একটা ফিল্ড মেম্বার, এর ভেতরে আসলে আমার পুশ করলে গিয়ে এই ভ্যালসের ভেতরে ঢুকবে। তো এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর কি করে, সাইজ 10 করে দেয়, ডিফল্ট সাইজ 10 অ্যারেটা। অ্যারেটাকেও নিউ করতে হয়, কারণ জাভাতে অ্যারেও একটা ক্লাস। তার মানে যে কোনো ক্লাসের অবজেক্টকে যেমন নিউ করতে হয়, অ্যারেকেও নিউ করতে হয়। আমরা নিউ করলাম আর আমরা বলে দিলাম যে সাইজ হচ্ছে 10। উই হ্যাভ অ্যানাদার কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার, সেই ক্ষেত্রে আমরা যে সাইজটা দিব অ্যারেটার সাইজ সেটাই হবে। Okay, now depending on the constructor, we can actually have a default size stack, অথবা we can supply the size of the stack. এবং initially the index will be top will be -1. Now push method receives an integer এবং সে টপকে চেক করে দেখতেছে ওই অ্যারেটার যে সাইজ লেন্থ যদি সেটা সমান হয়ে যায় তাহলে তো স্ট্যাক ওভারফ্লো। সো গ্রেটার দেন ইকুয়াল টু হলেই ওভারফ্লো, না হলে সে ইন্ডেক্সটাকে বাড়িয়ে সেই ইন্ডেক্সে এই ভ্যালুটা রাখবে যেটা সে রিসিভ করবে। আর পপ কি করবে, আমার এই টপ মোস্ট এলিমেন্টকে রিটার্ন করে টপকে আবার মাইনাস করে দেবে। এগুলো আপনারা জানেন অলরেডি। ওকে, বেসিক স্ট্যাক অপারেশন। এখন এটা একটা স্ট্যান্ডার্ড স্ট্যাক ক্লাস। সো ইউ ক্রিয়েটেড স্ট্যাক ক্লাস রাইট ইন ইউর ডিএস কোর্স, করেছেন না করেন নাই? করেছেন। আচ্ছা, সেই স্ট্যাকে আপনারা কি ধরনের ডাটা পুশ করেছেন? ইন্টিজার। ওই ক্লাসটাতে কি স্ট্রিং পুশ করা যেত? যে স্ট্যাকটা আপনারা ইমপ্লিমেন্ট করেছেন ইন্টিজার পুশ করার জন্য, সো ইউ টেস্টেড ইউর প্রোগ্রাম বাই পুশিং অ্যান্ড পপিং ইন্টিজার্স। ওই ক্লাসটাটিকে আপনি স্ট্রিং পুশ করার জন্য ইউজ করতে পারতেন? হ্যাঁ, ট্রাই করেন নাই, কিন্তু কমন সেন্স কি বলে? আপনি পুশ করতেছেন ইন্টিজার অ্যারেতে, ওখানে স্ট্রিং কিভাবে পুশ করবেন? পসিবল না। সো আপনার স্ট্যাক কিন্তু ডাটা নিউট্রাল না, বা ডাটা স্ট্রাকচার শুড বি ডাটা টাইপ নিউট্রাল। আমি যখন বলছি ইটস এ বাইনারি ট্রি, দ্য নোড ক্যান কন্টেন এনিথিং। আমি যখন বলছি আমি লাইব্রেরি থেকে একটা কিউ ইম্পোর্ট করলাম, কিউ ক্লাস, সো আই ওয়ান্ট টু এনকিউ এন্ড ডিকিউ, why am I limited to integers only? If it is a data structure, it should provide the functionality of the data structure. For queue, it should have enq, dq methods. For stack, it should have push, pop methods. For binary tree, it should have in-order, pre-order, post-order, traversal methods. তাই না? Add a new node, add node method. তাহলে বেসিক ফাংশনালিটি থাকবে। As a collection, it represents a data structure. So it should be type neutral. কিন্তু আমাদের এই ক্লাস is not type neutral. এই স্ট্যাকটা শুধুমাত্র ইন্টিজার ভ্যালু পুশ পপ করা যাবে। এই ক্লাসটাকে আমি ফ্লোট বা স্ট্রিং স্ট্যাক হিসাবে ইউজ করতে পারবো না। So my stack class is not type neutral. It is type specific. তো যত ক্লাস আপনারা বানিয়েছেন সোফার সবগুলোই কিন্তু টাইপ স্পেসিফিক।
আমাদের যে কমপ্লেক্স নাম্বার ক্লাস, এটা কি টাইপ নিউট্রাল না টাইপ স্পেসিফিক? টাইপ স্পেসিফিক। আপনার রিয়েল ইমাজিনারি যদি ইন্টিজার হয় তাহলে সব কমপ্লেক্স নাম্বারের জন্য সেটা ইন্টিজার। রিয়েল ইমাজিনারি যদি ফ্লোট হয়, আমরা কি দিয়েছি? ফ্লোট। তাহলে আমাদের কমপ্লেক্স নাম্বার ইজ টাইপ স্পেসিফিক, তাই না? এখন যে ক্লাসটা টাইপ স্পেসিফিক না, সেটাকে বলা হয় জেনেরিক ক্লাস। All the collections in the library are generic class. They are type neutral. তাহলে আমি একটা লিস্ট ইম্পোর্ট করতে পারি, সেই লিস্টে নোডের ডাটা হিসেবে আমি যে কোনো টাইপই রাখতে পারি। আমি একটা স্ট্যাক ক্লাস ইম্পোর্ট করতে পারি, সেই স্ট্যাক ক্লাসের অবজেক্টে আমি যদি ইন্টিজার রাখতে চাই ইন্টিজার রাখতে পারি, আবার আরেকটা স্ট্যাক অবজেক্ট আমি ফ্লোট রাখতে পারি। তাহলে আমি তিনটা অবজেক্ট স্ট্যাক ক্রিয়েট করতে পারি, এক একটা স্ট্যাকে আমি এক এক ধরনের ডাটা রাখতে পারি। So my data structure is type neutral. If that is the case, then it is a generic class. Okay? এখন এই স্ট্যাকটাকে যদি জেনেরিক করতে চাই, this is how the class will look like. তাহলে স্ট্যাক পাশে আমি কি বলছি, অ্যাঙ্গেল ব্র্যাকেটে একটা ক্যাপিটাল লেটার। So this capital letter is a proxy type. It's not a real type. Okay? So my array যেটাতে আমি পুশ করব, it will be a S টাইপের array. But S কোনো রিয়েল টাইপ না। আমি S দিয়েছি ব্র্যাকেট স্টার্টিং S টাইপ, যে কোনো একটা ক্যাপিটাল লেটার দিলেই হবে। এলিমেন্ট বোঝাতে ই দিতে পারেন, আপ টু ইউ। তাহলে আমার অ্যারেটা হবে এস টাইপের। পুশের প্যারামিটার অ্যারেটাতে মেমোরি অ্যালোকেট করবো এস টাইপের 10টা, বা এস টাইপের যে কয়টা সাইজ। আমার পুশ উইল রিসিভ এস টাইপের ভ্যালু, পপ উইল রিটার্ন এস টাইপের ভ্যালু। তাহলে এটা ইন্টিজার ফ্লোট কোনো কিছুর সাথে ফিক্স না, এটা ওপেন। তো নাও মাই স্ট্যাক ইজ দ্য জেনেরিক ক্লাস। এখন এই পার্টিকুলার স্ট্যাক অবজেক্ট যখন আমি ডিক্লেয়ার করব, তখন বলে দিতে হবে যে ওই অবজেক্টের জন্য এসটা আসলে কি হবে। সো ইফ আই ডিক্লেয়ার 4 স্ট্যাক stk1, stk2, stk3 and stk4, আমি বলছি ফর stk1 s will be integer। তাহলে stk1 এ আমি 0 প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ করছি, যেখানে 10টা ইন্টিজার পুশ করা যাবে। তাহলে stk1 is now acting as a integer stack of size 10. stk2 again also integer stack, now parameterized constructor, তার মানে স্ট্যাকের সাইজ 20। তাহলে stk2 তে আমি 20টা ইন্টিজার পুশ করতে পারবো। stk3 তে আমি 10টা ফ্লোট পুশ করতে পারবো। stk4 এ আমি 10টা স্ট্রিং পুশ করতে পারবো। তাহলে 4টা স্ট্যাক অবজেক্ট, এক একটা স্ট্যাক অবজেক্টে আমি স্ট্যাক 1 আর স্ট্যাক 2 তে আমি ইন্টিজার রাখার ডিসিশন নিয়েছি, স্ট্যাক 3 তে আমি ফ্লোট রাখার ডিসিশন নিয়েছি, স্ট্যাক 4 এ আমি স্ট্রিং রাখার ডিসিশন নিয়েছি। এটা কি পারতাম যদি আমার ক্লাসটা টাইপ নিউট্রাল না হতো? এটা পেরেছি কেন? কারণ আমার স্ট্যাক ইজ এ জেনেরিক ক্লাস। এনি কোশ্চেন? ইব্রাহিম, makes sense. এনি কোশ্চেন? একটা কোশ্চেন তো করতেই পারতেন যে এই তিনটা স্ট্যাক ডিক্লেয়ার করছেন লাল কালিতে, আর এটা ডিক্লেয়ার করছেন কালো কালিতে কেন? এটা তো একটা পিডিএফ, আমি বানিয়েছি পিডিএফটা। So string to it's an array. ক্লাস, স্ট্রিং ইজ এ ক্লাস, স্ট্রিং ইজ এ ক্লাস। So array of characters. সেটা স্ট্রিং এর ভেতরে একটা অ্যারে অফ ক্যারেক্টার আছে, বাট স্ট্রিং ইজ এ ক্লাস।
যেমন স্ট্যাক ক্লাসের ভেতরে অ্যারে অফ ইন্টিজার দিয়েছেন, এখানে আপনি অ্যারে অফ ইন্টিজার দিয়েছেন না, এরকম স্ট্রিং ক্লাসের ভেতরে অ্যারে অফ ক্যারেক্টার আছে, বাট স্ট্রিং নিজে একটা ক্লাস। তো কাজেই str1 str2 এগুলো স্ট্রিং অবজেক্ট। তাহলে আপনি পুশ করতেছেন, পপ করতেছেন স্ট্রিং অবজেক্ট। আর কারণটা হলো এই যে এস, এটা তো একটা ডামি টাইপ, it should be replaced with a valid type, and the valid type has to be a class, not primitive. তো এই জন্য এই ইন্ট ফ্লোট তো প্রিমিটিভ, এটা দেওয়া যাবে না, বরং এটার যে ক্লাস ইকুইভ্যালেন্ট আছে ইন্টিজার, ফ্লোট, এগুলো দিতে হবে। ওই জন্য ওটা লাল কালিতে দেওয়া। Primitive don't have any functionality. It is just memory. এটা হচ্ছে প্রিমিটিভের ক্লাস ইকুইভ্যালেন্ট। int int 4 বাইট মেমোরি, দ্যাটস অল। বাট integer ক্যাপিটাল I এটা একটা ক্লাস, ইট হ্যাজ বাঞ্চ অফ মেথডস। আপনি ইউজও করছেন পারসেন্ট টু স্ট্রিং, এগুলো ইউজ করছেন না? সো ওর ভেতরে ফিল্ড হিসাবে আপনার ডাটাটা থাকবে ধরেন 10, তাহলে ইন্টিজার ক্লাসের ফিল্ডে 10 থাকবে, আর ইন্টিজার ক্লাসে অনেকগুলো মেথডও আছে। তো প্রত্যেকটা প্রিমিটিভের ক্লাস ইকুইভ্যালেন্ট আছে, কারণ জেনেরিক ক্লাস assumes that the proxy type should be replaced with a proper real user defined type, so it has to be a class. কাজে আপনি যদি প্রিমিটিভ মানে জেনেরিক ক্লাসকে প্রিমিটিভসের জন্যও ইউজ করতে চান, সেক্ষেত্রে ওই প্রিমিটিভসের যে ইকুইভ্যালেন্ট র্যাপার ক্লাস, এদেরকে বলে র্যাপার ক্লাস, ওকে, ক্লাস ইকুইভ্যালেন্ট, সেগুলো ইউজ করতে হবে। তো যাই হোক, এখন এই যে ড্রপ ডাউন লিস্ট, ড্রপ ডাউন লিস্টের আইটেমস গুলো কি থাকতে পারে? Can you give me example? হ্যাঁ, টেক্সট। এখানে যদি অপারেশনের নামগুলো লেখেন অ্যাডিশন, সাবট্রাকশন, শো, তাহলে এগুলো টেক্সট। On the other hand, if you want to show the dates, you select date 1 to 31, তাহলে আপনার আইটেমগুলো কি ইন্টিজার। আর আপনি যদি বলেন সিলেক্ট ইউর ডিপার্টমেন্ট সিএসসি ট্রিপলি, তাহলে আইটেমগুলো কি স্ট্রিং। Now if you look at this discussion that we had, stack is a collection, but stack আমার তৈরি করা ক্লাস, কিন্তু ইন্টারনালি সে একটা অ্যারে ইউজ করে। তো কম্বো বক্স একটা নোড, কিন্তু কম্বো বক্সের ভেতরে একটা কালেকশন আছে না? তো স্ট্যাকের ভেতরে যেমন একটা অ্যারে আছে, কম্বো বক্সের ভেতরে একটা লিস্ট আছে। তাহলে আমি যদি ডেট গুলো দেখাই 1 to 31, এই 1 to 31 এই 31টা ইন্টিজার লিস্টে ঢুকবে। বা আমি যদি এখানে মান্থের নাম দেখাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই মান্থের নামগুলো এই লিস্টে ঢুকবে। লিস্টে কোথায়? ইনসাইড দ্য কম্বো বক্স। So your combo box class will look like this. এরকম। তো দেখেন কম্বো বক্স একটা জেনেরিক ক্লাস। এই যে কেন জেনেরিক? কারণ ওর ভেতরে একটা লিস্ট আছে, সেই লিস্ট জেনেরিক। কারণ আমি আমার স্ট্যাকে যেমন যে কোনো টাইপের ডাটা পুশ করতে পারি, একটা স্ট্যাকে কিন্তু বিভিন্ন রকমের মিক্স করা যাবে না। আপনি একটা স্ট্যাকে ইন্টিজার রাখলে সবগুলো ইন্টিজার, আর একটা স্ট্যাকে ফ্লোট রাখলে সবগুলো ফ্লোট। তো আমার এই লিস্টে যদি আমি ডেট রাখতে চাই, তাহলে এই আইটেমস হচ্ছে আমার লিস্টের নাম, তাহলে লিস্টের যে এলিমেন্ট সেগুলো টাইপ হবে ইন্টিজার। আর আমি যদি কম্বো বক্সের আইটেম হিসাবে মাসের নাম রাখতে চাই জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে কি হবে? স্ট্রিং। তাহলে এই আইটেমস হচ্ছে একটা লিস্ট, অবজারভেবল লিস্ট। Now list is a generic, it's a data structure, standard data structure, so it's generic. তাহলে আমি যখন কম্বো বক্স ইউজ করব,
তখন আমাকে ঠিক করে দিতে হবে যে এই কম্বো বক্সের আইটেমস হিসেবে আমি এই লিস্টের মধ্যে কি রাখবো, ইন্টিজার রাখবো না স্ট্রিং রাখবো, ফর এক্সাম্পল। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কি রাখতে চাই? string। তাহলে আমার এই যে মেক কন্ট্রোলার করেছি না, এখানে দেখেন কম্বো বক্সের এখানে ইয়েলো আন্ডারলাইন করে দিয়েছে, কারণ কম্বো বক্স একটা জেনেরিক ক্লাস। তো কাজে আমাকে এখন এখানে বলতে হবে কম্বো বক্সের যে জেনেরিক টাইপ ছিল প্রক্সি টাইপ, আই ওয়ান্ট টু রিপ্লেস দ্যাট উইথ স্ট্রিং ফর দিস কম্বো বক্স অবজেক্ট। তাহলে অপারেশন কম্বো বক্স একটা কম্বো বক্স অবজেক্ট, এটাকে যখন ইনস্ট্যান্সিয়েট করা হবে, এটার ভেতরে যে লিস্ট আছে সেই লিস্টের এলিমেন্টগুলোর টাইপ হবে স্ট্রিং। এটা কিন্তু মেক কন্ট্রোলার গুলো অটোমেটিক হবে না, আপনাকে এটা করে দিতে হবে। এখন আমি যদি 1 2 3 4 রাখতাম তাহলে আমি এখানে কি দিতাম? লিখলে হতো না, ক্লাস ইকুইভ্যালেন্ট ইন্টিজার এটা লিখতে হতো। কিন্তু আমি যেহেতু অ্যাড সাবট্রাক্ট এই ওয়ার্ডগুলো রাখবো হুইচ ইজ টেক্সট, তার মানে আমার জন্য এটা স্ট্রিং। ওকে, এনি কোশ্চেন? তাহলে জেনেরিক ক্লাসের কনসেপ্টটা কিন্তু আমাদের হয়ে গেল এবং এটা এখানে রিলেভেন্ট। তাহলে কম্বো বক্স কেন জেনেরিক? বিকজ ওর ভিতরে যে লিস্ট আছে ওইটা জেনেরিক। একটা ক্লাসের ফিল্ড যদি জেনেরিক হয়, বা একটা মেথডের প্যারামিটার যদি জেনেরিক হয়, বা মেথডের রিটার্ন টাইপ যদি জেনেরিক হয়, তাহলে ক্লাসটা জেনেরিক। এখন লিস্টটা জেনেরিক কেন? কারণ কম্বো বক্সের আইটেমের টাইপ ভ্যারি করতে পারে। তার জন্য তো 10টা কম্বো বক্স ক্লাস তৈরি করেন, একটাই কম্বো বক্স ক্লাস তৈরি করা আছে। তার মানে কম্বো বক্সের ভেতরে যে লিস্ট ওইটা জেনেরিক। আমি আমার এই অপারেশনের নামগুলো দেখানোর জন্য আমি টেক্সট হিসেবে রাখবো সো স্ট্রিং। আবার আমি যে ডেট বা সেকশন নাম্বার বলে না, সিলেক্ট দ্য সেকশন, সেকশন নাম্বার, ওখানে কি হবে? ইন্টিজার। ওকে, বুঝতে পেরেছেন? এখন আমার ইনিশিয়ালাইজের কাজ, এখন খেয়াল করেন এই যে আইটেম, এটা কি আসলে? এটা তো জেনেরিক, একটা ক্যাপিটাল লেটার দিলেই হলো, ইট ডাজন্ট ম্যাটার কোন লেটার আপনি ইউজ করছেন। আপনাকে যদি আমি কম্বো বক্স ক্লাস দেখাই, কম্বো বক্স এখানে কি আছে তাই আমি কি দিচ্ছি, বাট ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, ওকে। তো তাহলে কম্বো বক্স ক্লাসের ভেতরে যে আইটেমস, এটা কি আসলে? আইটেমস স্ট্রিং, আইটেমস এর এলিমেন্ট গুলো স্ট্রিং। আইটেমস কি? একটা লিস্ট। হ্যাঁ, কি টাইপের অবজেক্ট? অবজারভেবল লিস্ট। সো দিস ইজ দ্য টাইপ অফ আইটেমস। এখন এটা তো প্রাইভেট, এই আইটেমসে তো অ্যাড করতে হবে। তো লিস্ট ক্লাসে আপনারা কিভাবে অ্যাড করতেন? একটা লিস্টে পাইথনে অ্যাড মেথড ইউজ করতেন না? লিস্ট ওয়ান ডট অ্যাড, লিস্টের নাম যদি হয় লিস্ট ওয়ান ডট অ্যাড, অ্যাড মেথড আপনি দিতেন ভ্যালুটা। তো এখানেও তো অ্যাড, তাহলে এটা কি? আইটেমস ডট অ্যাড, কারণ আইটেমস এর মধ্যে তো আমরা অ্যাড করবো। লিস্টের নাম কি এখানে? আইটেমস। মনে পড়ে না? লিস্ট ইমপ্লিমেন্ট করেন নাই, লিস্ট ইউজ করেন নাই, বা অ্যারে ইউজ করেন নাই, অ্যারেতে এলিমেন্ট গুলো দিতেন কিভাবে? অ্যাড মেথড। তো অ্যারেটার একটা নাম যদি হয় এ ডবল আর, তাহলে এ ডবল আর ডট অ্যাড, আর অ্যাডের প্যারামিটার হিসেবে যে ভ্যালুটা আপনি অ্যাড করতে চান, তাহলে অ্যারেতে ওই ভ্যালুটা অ্যাড হয়ে যেত। তো লিস্টেও তাই। তো এই যে আইটেমস ডট অ্যাড, এই আইটেমসে অ্যাড করবে কে?
ইনিশিয়ালাইজ মেথড এখানে অ্যাড করতে হবে, কারণ আমি চাই এফএক্সএমএলটা যখন লোড হবে আইটেমস গুলো অ্যাড হয়ে থাকবে। ঠিক আছে, এখানে আমাকে অ্যাড করতে হবে, বাট দ্য প্রবলেম ইজ এখান থেকে তো আমি যদি লিখি যে এই অপারেশন কম্বো বক্স ডট আইটেমস, এটা তো আমাকে অ্যালাউই করবে না, রেড আন্ডারলাইন। কেন? কারণ আইটেমস হচ্ছে প্রাইভেট, আর এটা কি কন্ট্রোলার ক্লাস, বাইরের একটা ক্লাস, আর কম্বো বক্স ক্লাস ওটা প্রাইভেট। তাহলে প্রাইভেট জিনিসকে কিভাবে আনতে হয়? গেটার দিয়ে। তাহলে এই যে একটা গেট আইটেমস নামে একটা পাবলিক মেথড আছে কিনা আইটেমসকে রিটার্ন করে, এই জন্য গেট আইটেমস রিটার্ন টাইপ হচ্ছে ওই লিস্ট। তো তাহলে আমাকে গেট আইটেমস ইউজ করলে আমি কন্ট্রোলারে এই আইটেমসটা পাবো। কম্বো বক্সে তো আর আমি কিছু অ্যাড করবো না, অ্যাড করবো এই আইটেমস এর মধ্যে, যেটা কিনা কম্বো বক্সের ভেতরে আছে অ্যাজ এ প্রাইভেট। সো তাহলে আমাকে কি করতে হবে? আইটেমস ইউজ করা যাবে না, বাট আইটেমসটাকে বের করে নিয়ে আসতে হবে গেটার দিয়ে। তাহলে গেট আইটেমস, তাহলে এইটুকু কি পেলাম আমি? আফটার রিটার্নিং কম্বো বক্সের পাবলিক মেথড গেট আইটেমস আমাকে কি দিবে? আইটেমস, হুইচ ইজ এ লিস্ট। তাহলে ডট অ্যাড, এখন এই লিস্টে আমি অ্যাড করব। কি অ্যাড করব? আমার কম্বো বক্সের জেনেরিকটাকে আমি বলে দিচ্ছি স্ট্রিং, তাহলে এখানে আমাকে স্ট্রিং দিতে হবে। ধরেন আমি বললাম যে অ্যাড অ্যান্ড শো, তাহলে একটা স্ট্রিং আমার আইটেমের মধ্যে অ্যাড করে ফেললাম, আইটেমসের মধ্যে অ্যাড করে। আইটেমসটা কি? কম্বো বক্সের ভেতরের একটা লিস্ট। তাহলে কম্বো বক্সের এফএক্স আইডি ডট গেট আইটেমস উইল গিভ মি দ্য আইটেমস দ্য লিস্ট, সেখানে সেই লিস্ট আমি অ্যাড করতেছি একটা স্ট্রিং। কেন? কারণ আমার এই পার্টিকুলার কম্বো বক্সের টাইপটা হচ্ছে স্ট্রিং, তাহলে আইটেমসে একটা স্ট্রিং ঢুকবে। তো এইভাবে আমার যে কটা দরকার সে কটা আমি করতে পারি। আমি যদি অ্যাড অল ইউজ করি তাহলে একসাথে একাধিক দিতে পারি, যেমন সাবট্রাক্ট অ্যান্ড শো, কমা কমা দিয়ে, যেহেতু অ্যাড অল আমি একাধিক দিতে পারি। ওকে, লেটস সে শো অল। তো আমি তিনটাকে এই অ্যাড অল এর মধ্যে একসাথে দিয়ে দিতে পারতাম কমা দিয়ে দিয়ে। তাহলে এখন আমার আইটেমসের মধ্যে তিনটা স্ট্রিং আছে। সো এই তিনটা স্ট্রিংই আমার কম্বো বক্সের আইটেম হিসেবে দেখাবে। কখন দেখাবে? যখন এটা লোড হবে। কেন? কারণ এই কাজটা আমরা ইনিশিয়ালাইজ করেছি। এখন যদি আমি এটাকে রান করি, হ্যাঁ এক্সেপশন হয়েছে, একটু দেখে নেই এক্সেপশনটা কোথায় হলো। আচ্ছা, আমার এখানে কন্ট্রোলারের নাম কি? কমপ্লেক্স নাম্বার অপারেশন ভিউ কন্ট্রোলার। এটার নাম কি? কমপ্লেক্স নাম্বার অপারেশন ভিউ কন্ট্রোলার। ওকে, একটু আপডেট করে নেই। আপডেটে কোথাও আমি তো ডিলিট করে দিছি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন ইনিশিয়ালাইজ মেথড আইটেমগুলো অ্যাড করে রেখে দিয়েছে। আমি তো কিছু করি নাই, কিছু করার আগে ওগুলো অ্যাড হয়ে বসে আছে। সো ক্লিক করলেই দেখাচ্ছে। ওকে, এখন আমার কাজ কি?
এই বাটনটা যদি এখন আমি ক্লিক করি 1 and 2 কি হওয়া উচিত? কোথায় অ্যাড করবে? না, এই বাটনটা ক্লিক করলে কি হওয়া উচিত? What should happen? অন অ্যাকশনে কি কাজটা করা হবে, মানে কাজটা কি করবে সে? So important, sir. Instantiate পুরো কাকে ইনস্ট্যান্সিয়েট করবে? sir একটা কমপ্লেক্স নাম্বার complex number plus করে সেটা কোথায় রাখবে? comma added the অ্যারেতে লাগবে। ওকে, হোয়াট ইজ দ্য অ্যারে? ইজ দেয়ার এনি অ্যারে? sir to number. না, এখন একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, এখন এই অ্যারেটা আমি কি কোনো মেথডের লোকাল করব নাকি ক্লাসের ফিল্ড করব? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম? আপনারা কি করেন? ফেসবুক, তাহলে আচ্ছা, একটা ক্লাসের 10টা মেথড আছে। Now anything you declare inside a method is local to that method. মানে কি? When I say local to the method, এই কথাটার মানে কি? So if you declare anything inside a method, that's local to the method. Sir অন্য কেউটা কি? sir ওই মেথডের বাইরে যত ক্লাস ওই মেথডের বাইরে যে আরো অন্যান্য মেথড আছে বা আরো অন্য ক্লাস আছে, কেউই ওটাকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমার এই যে কমপ্লেক্স নাম্বার অ্যারে, এটা কি আমার এই ক্রিয়েট এন্ড অ্যাড কমপ্লেক্স নাম্বার এই মেথডের লোকাল হওয়া উচিত নাকি ক্লাসের ফিল্ড হওয়া উচিত? complex number ওখানেই তো এই যে ক্রিয়েট এন্ড অ্যাড কমপ্লেক্স নাম্বার টু কমপ্লেক্স অ্যারে, তাই না? তাহলে এই মেথডের তো এই অ্যারেটা লাগবে। sir আপনি জেনারেট টাইপ ক্লাসের কথা বলতেছেন, জেনারেট টাইপ না 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 না, জেনেরিক হচ্ছে ওটা টাইপটা জেনেরিক কিনা, কিন্তু এখন আমি বলতেছি স্কোপটা কি হবে। স্কোপ তো স্যার গ্লোবাল ভালো না, অন্য কিছু করতে পারবে। ভালো হয় মন্দ হয় না, কি হতে হবে অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট। সো সাপোজ আমি যদি এখানে এখন ডিক্লেয়ার করি একটা, ধরেন ইন্টিজার দিয়ে যদি বোঝাই ইন্ট এক্স বা ইন্ট ভ্যাল, তাহলে এই ভ্যালটা কি? লোকাল টু হুইচ মেথড? ক্রিয়েট অ্যান্ড অ্যাড, তাই না? ক্রিয়েট অ্যান্ড অ্যাড মেথড। এই মেথডের বাইরে কিন্তু ভ্যালকে আর খুঁজে পাওয়া যাবে না। এখন এখানে যদি আমি ভ্যালকে খুঁজতে যাই পাবো না, এখানে যদি ভ্যালকে খুঁজতে যাই পাবো না। স্যার মেথডের বাইরে থাকা কিন্তু আমি যদি এটাকে ফিল্ড বানাই, এখানে যদি বলি int val2, now val2 is accessible from initialize, from this, from that, and also তাহলে পুরো ক্লাসের মধ্যে যত মেথড আছে সবাই ভ্যাল2কে অ্যাক্সেস করতে পারবে, বাট val can be accessed only by this method. তাহলে আমার যে কমপ্লেক্স নাম্বার অ্যারে, should it be local to this method or should it be field of the class? Why? স্যার অন্য মেথডগুলো অ্যাক্সেস করা হবে। যেমন সরি না, বুঝে বলেন আপনার এই কমপ্লেক্স নাম্বার অ্যারে স্যার যখন আমি এইখানে যে অনেক সেই মধ্যে কিসের জন্য কমপ্লেক্স নাম্বার আবার এই এক্সিকিউট বাটন এটা ইউজ করবে ওই 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 কমপ্লেক্স নাম্বারগুলো ইউজ করার জন্য। তাহলে এই এক্সিকিউট বাটনের অন অ্যাকশনে ওটা ইউজ হবে
আবার এই ক্রিয়েট বাটনের অন অ্যাকশনে ওটা ইউজ হবে। তাহলে মাল্টিপল মেথড থেকে ওটা ইউজ হচ্ছে, তার মানে ইট ক্যানট বি লোকাল টু এ ফিল্ড মেথড, ইট ক্যানট বি লোকাল টু এ মেথড। তাহলে কমপ্লেক্স নাম্বার অ্যারেটা আমার কন্ট্রোলার ক্লাসের ফিল্ড হবে। এটা কোনো বাধা ধরার নিয়ম নাই, কিন্তু যদি এমন হতো যে এটা শুধু ওই পার্টিকুলার মেথডেই দরকার, ওই মেথড হয়ে গেলে ওইটার আর কোনো কাজ নাই, তখন আমি লোকালি করব, তখন আমি ফিল করবো। কাজে গ্লোবাল হইলে ভালো হয় এরকম ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দেওয়া যাবে না। ইট ডিপেন্ডস অন দ্য ইউজেবিলিটি of that variable. Is it one time use, only that particular method is working, then it should be local. But if it is needed by other methods, then it should be field. So local হলে কি মেথড যখন ইউজ করা শেষ তখন ভ্যারিয়েবলটা Release হয়ে যাবে, memory will be released. ডাইনামিক্যালি Anything local to a method, ওটার মেমোরি অ্যালোকেট হয় মেথড কল স্ট্যাকে। মেথড যখন রিটার্ন করে স্ট্যাক থেকে সবকিছু পপ হয়ে রিলিজ হয়ে যায়। গার্বেজ কালেক্টর করবে কিনা ডিপেন্ডস, ওটা আমার ক্লাসের ইনস্ট্যান্স নাকি প্রিমিটিভস। বাট যেটাই হোক, প্রিমিটিভ হোক বা ক্লাসের ইনস্ট্যান্স হোক, মেথড রিটার্ন করার সাথে সাথে মেথড কল স্ট্যাক থেকে সবকিছু পপ হয়ে মেমোরি উইল বি ফ্রি। ক্লাসের ফিল্ডগুলো হইতেছে মেমোরিতে থেকে যাবে, কিছুই থাকবে না, আপনার লোকাল হইলে সবই রিলিজ হয়ে যাবে। ক্লাসের ফিল্ড অবজেক্টের ফিল্ডগুলো অবজেক্টই তো রিলিজ হয়ে যাবে ইফ ইট ইজ এ লোকাল টু দ্য মেথড। মেথডের বাইরে মেথডের বাইরে হলে তো সেইটা আমার ফিল্ড, ফিল্ডগুলো থেকে ফিল্ডের মেমোরি ইজ পার্ট অফ দ্য অবজেক্ট মেমোরি। অবজেক্ট যতক্ষণ আছে ফিল্ডের মেমোরি ততক্ষণ আছে, কিন্তু মেথডের মেমোরি ডিপেন্ডস অন দ্য কল। একটা মেথডকে একবার কল করলাম, স্ট্যাকে মেমোরি অ্যালোকেট হলো, রিটার্ন করলো, রিলিজ। সেকেন্ড টাইম কল করলাম, আবার নতুন করে অ্যালোকেট হবে, রিটার্ন করবে, আবার রিলিজ। থার্ড টাইম কল করলাম, তাহলে মেথডের মেমোরি মানে মেথডের লোকাল যেগুলো তার মেমোরি ডিপেন্ড করে কয়বার কল হচ্ছে, যতবার কল হবে ততবার অ্যালোকেট হবে, ডিঅ্যালোকেট হবে। কিন্তু ফিল্ডের মেমোরি অবজেক্ট যতক্ষণ জীবিত আছে ফিল্ডের মেমোরি ততক্ষণ আছে। ঠিক আছে, তাহলে আমার অ্যারে শুড বি ফিল্ড, এটা বুঝতে পারলাম। ওকে, তাহলে আমি এখানে কিছুই দিব না, ফিল্ড হিসাবে ওটাকে আগে ডিক্লেয়ার করব। তাহলে আমার অলরেডি এখানে কিছু ফিল্ড এফএক্সএমএল থেকে আসছে, এগুলো এফএক্সএমএল এর এফএক্স আইডি গুলো ফিল্ড। এর বাইরে আমি এখন এই যে ভ্যালুর মতো অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করব, যেগুলো এফএক্সএমএল এর না, নন এফএক্সএমএল ফিল্ড। তাহলে প্রাইভেট অ্যারে, ইন্টিজার অ্যারে হলে আমরা বলতাম এরকম করে, এটা কমপ্লেক্স নাম্বারের অ্যারে, তাহলে অ্যারের এলিমেন্ট গুলো কমপ্লেক্স নাম্বার। এখন অ্যারের একটা নাম দিতে হবে, লেটস সে কমপ্লেক্স এ ডবল আর। এখন কি আমি কমপ্লেক্স এ ডবল আর এ কমপ্লেক্স নাম্বার অবজেক্ট গুলো অ্যাড করতে পারবো, রাখতে পারবো? কেন পারবো না? কারণ জাভা অ্যারে ইজ অলসো ক্লাস। তাইলে এইটা কিন্তু এখন নাল, তাহলে এইটাকে আগে ইনস্ট্যান্সিয়েট করতে হবে, তাইলে না ওর ভেতরে কমপ্লেক্স নাম্বার রাখতে পারবো। তাইলে আমি যখন এটাকে রান করব, আমি চাইবো যে অ্যারেটা রেডি থাকুক, সো দ্যাট আমি যখন এখানে বলবো অ্যাড বাটন ক্লিক করব, অ্যারেতে যাতে একটা অবজেক্ট রাখা যায়। তার মানে আমি এই অ্যাড বাটন ক্লিক করার আগে অ্যারে শুড বি রেডি। সো দ্য অ্যারে শুড বি ইনস্ট্যান্সিয়েটেড ইন দ্য ইনিশিয়ালাইজ মেথড। তাহলে আমার ইনিশিয়ালাইজ মেথডে আমি অ্যারেটাকেও রেডি করে রাখবো, অর্থাৎ অ্যারের কোনো মেমোরি নাই, এখন অ্যারের জন্য মেমোরি দিব, which is complex array equal to new কয়টা, যদি আমি এটাকে অ্যারে, এটা একটা লিমিটেশন আছে, সাইজ দিয়ে দিতে হয়, লেটস সে 10, কি টাইপের কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা কনস্ট্রাক্টরের মতো এই কমপ্লেক্স অ্যারেটাকে এই যে নিউ ইনিশিয়ালাইজ করে ফেলবে, ইনস্ট্যান্সিয়েট করে ফেলবে। এখন তাহলে কমপ্লেক্স ARR 0 এটা কি?
কমপ্লেক্স এরার 0, কমপ্লেক্স আপ টু কমপ্লেক্স এরার 9। এরা কি আসলে? এরা কমপ্লেক্স নাম্বার হ্যান্ডেল। ওই হ্যান্ডেলগুলোতে আমি নিউ কমপ্লেক্স নাম্বার রাখবো যখন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। এনি কোশ্চেন? কোনটা? এই যে নিউ করলাম, স্যার আমি যখন কমপ্লেক্স নাম্বার দিচ্ছিলাম তখন ট্যাগ দিয়ে কমপ্লিট করে কাউন্ট দিয়ে না এটা তো অ্যারে, এটা তো একটা অ্যারে। অ্যারেকে নিউ করতে হয় এভাবে, ঠিক আছে? হ্যাঁ, bracket। আসলে কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে ওটা কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর এটাও কনস্ট্রাক্টর, কিন্তু আসলে দেখেন আমরা বলছি না যে অ্যারেটা একটা ক্লাস, তাহলে বেসিক্যালি ইকুয়াল টু নিউ, এটাই হচ্ছে আমার ক্লাস। মানে খেয়াল করেন, এটা যদি অবজেক্ট হয় এটা তার টাইপ, str যদি অবজেক্ট হয় স্ট্রিং তার টাইপ, তাহলে অবজেক্টের নামের বামে যা থাকবে সেটি তো টাইপ। ইন্ট এক্স, এক্স এর বামে কি আছে? ইন্ট, তাহলে ইন্ট হচ্ছে ওটার টাইপ। তাহলে এটার টাইপ কি? এই পুরাটা। তাহলে এই নামেই আসলে একটা ক্লাস আছে, ইমপ্লিসিট ক্লাস। আপনি যখনই একটা অ্যারে বলবেন ওই অ্যারেটাই একটা ক্লাস। তাহলে যে কমপ্লেক্স, আমি যদি ব্র্যাকেট না দিতাম তাহলে এটা কি হইতো? হোয়াট ইট ইজ? ইট ইজ এ সিঙ্গেল অবজেক্ট, একটা কমপ্লেক্স নাম্বার। কিন্তু আমি তো বলছি এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা কমপ্লেক্স নাম্বারের একটা অ্যারে। তো যখন আমি বলতেছি যে একটা কমপ্লেক্স নাম্বার, তখন এই অবজেক্টের টাইপ হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কিন্তু আমি যখন বলতেছি এটা একটা অ্যারে, তখন এই এই যে অ্যারে নাম, এটা তো একটা অবজেক্ট, তাহলে এটা টাইপ হচ্ছে কমপ্লেক্স অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তাহলে কমপ্লেক্স নাম্বারের ওয়ান ডাইমেনশনাল অ্যারে এটাই একটা ক্লাস। তাহলে ক্লাসের নাম কনস্ট্রাক্টরের নাম তো সেম। তাইলে কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে? প্যারেনথেসিস। তো বেসিক্যালি এইটা হচ্ছে কনস্ট্রাক্টরের প্যারামিটার, আমরা 10 দিয়ে দিলাম, আর দিস ইজ দ্য কনস্ট্রাক্টর নেম। এখন এটা দেখতে কনফিউজিং লাগে, এই জন্য এইভাবে লিখি, কিন্তু কাজটা আসলে এইভাবেই হয়। কারণ এই ক্লাসটাও আমরা চোখে দেখি না, বানাই না, এটা অটোমেটিক তৈরি হয়। তো এটা আমাদের কনভিনিয়েন্স যে আমরা এইভাবে দিচ্ছি আর কি। বাট বেসিক্যালি এখানে নিউ করা হচ্ছে উইথ দ্য হেল্প অফ কনস্ট্রাক্টর। তাহলে আমার এই কমপ্লেক্স অ্যারেতে যে 10টা হ্যান্ডেলের মেমোরি তৈরি হবে, ওই হ্যান্ডেলগুলো এই কনস্ট্রাক্টর নাল করে রেখে দিবে। তাহলে এখানে মেমোরি অ্যালোকেট হবে ফর 10টা কমপ্লেক্স নাম্বার। তাহলে এই অ্যারের এলিমেন্ট গুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার হ্যান্ডেল না, ওইখানে আমরা নিউ করব কমপ্লেক্স নাম্বার এই বাটন ক্লিক করলে। তাহলে এখানে আমার কাজ কি? একটা কমপ্লেক্স নাম্বার ক্রিয়েট করা, আগে ইনস্ট্যান্স তৈরি করা। সো আমি বলতে পারি কমপ্লেক্স নাম্বার সি ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার। এটা বলা যায় না? 12,13 এটা বলা যায় কিনা? লাইনটার মানে কি বলেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন? আমরা একটা কমপ্লেক্স নাম্বার ইনস্ট্যান্সিয়েট করছি। আপনাদের পরের ক্লাস কয়টায়? তো বলতেছেন না কেন? অ্যাটেন্ডেন্স চলে যাচ্ছে, তো চলে গেছে কিনা কে জানে। হুম, সেকশন 3 না থিওরি? হ্যাঁ বলেন। তারপর
আচ্ছা, কত? 7 7 তো দিলাম, তাহলে 9 জন। আপনারা যদি কোর্স কন্টিনিউ করেন তাহলে ক্লাস মিস দিয়েন না, ঠিক আছে? ক্লাস মিস দিলে আপনার জন্য এটা ম্যানেজ করা ডিফিকাল্ট হবে। আর যারা আজকে প্রথম আসছেন বা আগে একদিন আসছেন, সবাইকেই নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট সানডেতে আসার আগে অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে বুঝে আসতে হবে। এখন বুঝতে গিয়ে আপনার সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে প্রশ্ন লিখবেন, এসে আমাকে বলবেন যে স্যার এইটা আমার কোশ্চেন, আই উইল অ্যাড্রেস ইউ। হ্যাঁ, কিন্তু এসে যদি বলেন স্যার একটু রিপিট করেন, আমি তো ক্লাস রিপিট করতে পারবো না। আপনাকে ভিডিও দেখে কোন জায়গাটা বোঝেন নাই সেটা প্রশ্ন আপনাকে লিখে রাখতে হবে। Then you ask me the question, I have this is my question, this is my question, এটা আমি বুঝি নাই, so then I'll respond. এটা না করলে আপনারা প্রবলেমে পড়বেন। ব্রেক দিব, একটু এটা শেষ করে ব্রেকটা দিন। আচ্ছা, এখন এই লাইনটার মানে কি? এই যে 38 নাম্বার লাইন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন? We are using two parameter constructor of complex number to instantiate a complex number instance represented by the class handle C. এবং আমার রিয়েল এর ভ্যালু কত? 12 and imaginary ভ্যালু, কিন্তু আসলে কি 12 13 হওয়া উচিত? So 12, 13. So should it be 12? No, it should be the text field value. তাহলে টেক্সট ফিল্ডের নাম কি? রিয়েল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট কি দিবে? স্ট্রিং দিবে। তাহলে রিয়েল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, আমি স্ট্রিং 12 পাবো, কোট আনকোট 12, কিন্তু আসলে তো এখানে ইন্টিজার লাগবে, এই জন্য এরর দেখাচ্ছে। তাহলে এটাকে ইন্টিজার কনভার্ট করবো, যে ইন্টিজার ডট পার্স ইন্ট। তাহলে স্ট্রিংটাকে পার্স ইন্টে দিয়ে দিলে সেটাকে ইন্টিজারে কনভার্ট করবে। তাহলে কোট আনকোট 12 will be the number 12, whatever is the value of the text field. So similarly এই 13 এর জায়গায় আমরা পরের ইমাজিনারি টেক্সট ফিল্ড ওইটাকে ইউজ করব, তাহলে ওটা ইমাজিনারি টেক্সট ফিল্ড। তাহলে আমি এটা ভেঙে বোঝালাম আপনার বোঝার সুবিধা জন্য। আসলে এটা এক লাইন। This is the end of the constructor, this is the beginning of the constructor. আর এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার একটা ইন্টিজার, কমা সেকেন্ড ইন্টিজার। That is how our parameter constructors are created. Okay? এখন এটা তো একটা ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স নাম্বার, কিন্তু এটাকে তো কমপ্লেক্স অ্যারেতে দিতে হবে। তাহলে কমপ্লেক্স অ্যারেতে কত নাম্বার পজিশনে দিব? কমপ্লেক্স অ্যারে 0-তে দিব না 1-এ দিব? আপ টু 9 আই হ্যাভ স্পেস, কোনটাতে দিব? প্রথমবার যখন ক্লিক করব তখন কমপ্লেক্স অ্যারে 0-তে দিব, সেকেন্ড বার যখন ক্লিক করব তাহলে আমাকে ট্র্যাক রাখতে হবে ইন্ডেক্স, তাহলে আমার আরেকটা ফিল্ড লাগবে ইন্ডেক্স। সো প্রাইভেট ইন্ডেক্স তো ইন্টিজার, ইন্ডেক্স। আচ্ছা, এফএক্সএমএলটা যখন লোড হবে তখন ইন্ডেক্সের ভ্যালু কত থাকা উচিত? 0। তাহলে ইনিশিয়ালাইজ এটাকে 0 করে দেন। মানে প্রথমবার যখন ক্লিক করবেন তখন ইন্ডেক্সের ভ্যালু অলরেডি 0। তাহলে আমি এটা সি আসলে আমার দরকার না, এটা আপনাকে বোঝানোর জন্য। তাহলে আসলে আমি এখানে কমপ্লেক্স অ্যারে অফ ইন্ডেক্স, এটাতে আমি নতুন কমপ্লেক্স নাম্বারটা দিয়ে দিলাম, নিউ কমপ্লেক্স নাম্বার। Does that make sense?
কিন্তু পরের বার যখন ক্লিক করব তখন ইন্ডেক্স শুড বি 0 or 1। তাহলে যতবার ক্লিক করবেন এটাকে বাড়াইতে থাকেন, কারেন্ট ভ্যালুতে রাখেন, রাখার পরে ওটাকে বাড়িয়ে দেন। পোস্ট ইনক্রিমেন্ট মানে আগে ভ্যালুটা ইউজ হবে, পরে বাড়বে। মেক সেন্স? কিন্তু আমি ক্লিক করেই যাচ্ছি, কিন্তু আমার ক্যাপাসিটি কত? 9 পর্যন্ত। তারপরে যদি ক্লিক করি তাহলে তো আমার অ্যারে ওভারফ্লো, তাহলে ওটা চেক করতে হবে না? তাহলে ইফ ইন্ডেক্স কত পর্যন্ত রাখা যাবে? 0 থেকে 9 পর্যন্ত। তাহলে যদি সেটা লেস দেন ইকুয়াল টু 9 হয় তাহলেই আমি এটাকে অ্যাড করব। কারণ 9 এর বেশি হইলে তো 10 এ তো আর রাখা যাবে না। হাইয়েস্ট ইন্ডেক্স হচ্ছে 9, কারণ ক্যাপাসিটি 10, সো 0 to 9। তাহলে 9 অলরেডি হয়ে গেছে, তার মানে লেস দেন 9 হলেও রাখা যাবে, কিন্তু 10 হলে রাখা যাবে না। তার মানে অ্যাজ লং অ্যাজ ইট ইজ লেস দেন ইকুয়াল টু 9, কারণ 0 দিয়ে শুরু, এরপরে 1 2 3 বাড়তে থাকবে। সো এফএক্সএমএল যখন লোড হবে তখন এটা 0, কারণ ইনিশিয়ালাইজ 0। এবার যতবার ক্লিক করব বাড়তে থাকবে, আর অ্যারেতে একটা করে কমপ্লেক্স নাম্বার অ্যাড হতে থাকবে। কিন্তু সেটা যখন ইন্ডেক্স 9 হয়ে যাবে তার মানে অলরেডি 10টা হয়ে গেছে। তখন আমি এলসি কে কি বলতে পারি? ইব্রাহিম, এলসি কে কি বলতে পারি? যে add a full cannot add any more complex number, এরকম কিছু একটা বলতে পারি। হ্যাঁ, না অ্যারে বাড়ানো যাবে না। অ্যারে বাড়ানো, আপনি তো ইনস্ট্যান্সিয়েট করে ফেলছেন সাইজ 10। আপনি যদি নতুন করে নিউ করেন অফ সাইজ 20, তাহলে নতুন আর একটা অ্যারে তৈরি হবে সাইজ 20। তাহলে আগেরটা 10 যা ছিল সব রিলিজ হয়ে যাবে। আপনি 10 বাড়াতে পারবেন না, 10টা ছিল, তখন আপনাকে অন্য মেকানিজম করতে হবে। 20টা অ্যালোকেট করে ওই একটা নতুন টেম্পোরারিতে 20টা অ্যালোকেট করে ওই 10টাকে কপি করতে হবে, তারপর ওই ঝামেলা। এই জন্য আপনি যদি এক্সটেনশন করতে হয় অ্যারের থেকে, যেগুলো ডাইনামিক্যালি গ্রো করে, যেমন লিস্ট, হ্যাঁ ওগুলো আমরা করব। বাট অ্যারে হ্যাজ এ ফিক্সড সাইজ, দ্যাটস দ্য লিমিটেশন অফ অ্যারে, and list has no size limitation, it can grow as long as memory is there. But the problem of list is sequential access. আপনার লিঙ্ক লিস্টে 100টা নোট আছে, আপনি চাইলে কি 50 নাম্বার নোট থেকে ডাটা রিড করতে পারবেন? না, আপনাকে হেড থেকে একটা একটা করে যেতে হবে সিকোয়েন্সিয়ালি। অ্যারেতে যদি 100টা এলিমেন্ট থাকে, আমি ইন্ডেক্স দিয়ে বলতে পারি অ্যারে অফ 50, আমি 51 নাম্বার এলিমেন্ট র্যান্ডমলি ওখান থেকে নিয়ে আসতে পারি। সো অ্যারে ইজ র্যান্ডম অ্যাক্সেস। Which one is faster, sequential access or random access? Random access. তাহলে অ্যারের অ্যাডভান্টেজ হলো faster than list। আর লিস্টের সুবিধা হলো it can dynamically grow as long as memory is there. তা আমাদের এমন একটা টাইপ দরকার যেটা আসলে অ্যারের মতো ফাস্টও হবে, র্যান্ডম অ্যাক্সেস, আবার লিস্টের মতো ইনডেফিনিটলি গ্রো করতে পারবে। তো এই লিস্ট আর অ্যারেকে কম্বাইন করে একটা ক্লাস বানানো হয়েছে অ্যারে লিস্ট। তো এই অ্যারে লিস্টটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয় বিকজ ইট হ্যাজ বোথ দ্য ফিচার্স, এটা ফাস্ট and also it's not limited to the initial size, it can grow. তা আমরা অ্যারে লিস্ট ইউজ করব, অ্যারে লিস্টটাই প্র্যাকটিক্যাল ইনস্টেড অফ অ্যারে। কিন্তু অ্যারে অলসো হ্যাজ ইটস ওন অ্যাপ্লিকেশন। যেমন আপনি যদি একটা ফিক্সড সাইজ ম্যাট্রিক্স নিয়ে কাজ করেন, ওখানে অ্যারেটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট, 2-dimensional অ্যারে। ওকে, এলসে কি করব আমরা? কোথায় দিব? হ্যাঁ, কোথায় দিব? এখানে দিতে পারেন, বাট নর্মালি এরর ওয়ার্নিং এগুলো পপ আপ হিসাবে আসে। আপনি চাইলে এখানে সেট করতে পারেন, বাট লেটস হ্যাভ এ পপ আপ অ্যালার্ট। তাহলে আমরা এখানে বলতে পারি একটা অ্যালার্ট নিতে পারি। সো অ্যালার্ট এ ইকুয়াল টু নিউ অ্যালার্ট। অ্যালার্ট ইম্পোর্ট করতে হবে।
ওকে, এখন অ্যালার্টের যে কনস্ট্রাক্টর প্যারামিটার লাগবে, জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর নাই, এই জন্য বলতেছে তোমাকে একটা প্যারামিটার দিতে হবে। এখন প্যারামিটারটা কি আসলে? অ্যালার্টের টাইপ, কি টাইপের অ্যালার্ট? এই যে এটা দেখেন, কনফার্মেশন হবে, এরর হবে, ইনফরমেশন ওয়ার্নিং হবে, নাকি এরর হবে। তা আমার আর জায়গা নাই, কিন্তু আমি জোর করে দিচ্ছি, তো এটা একটা এরর অথবা ওয়ার্নিং, তাই না? ইটস নট ইনফরমেশন। ইনফরমেশন পপ আপ কি হতে পারে? যে অ্যাডেড সাকসেসফুলি, হ্যাঁ, রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিটেড সাকসেসফুল, একটা পপ আপ আসলো, এটা ইনফরমেশন অ্যালার্ট। ওকে, আবার কনফার্মেশন অ্যালার্ট কি? আর ইউ শিওর? ধরেন আপনি একটা ফাইল ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট বাটন দিলে উইন্ডোজ দেয় না যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট, ইয়েস নো, দ্যাটস এ কনফার্মেশন অ্যালার্ট। ওয়ার্নিং সাইন থাকলে ওয়ার্নিং অ্যালার্ট, ওই যে আইকনগুলো ডিফারেন্ট হয়, ওয়ার্নিং এর আইকন, এররের আইকন, ইনফরমেশনে আই থাকে, কনফার্মেশনে কোশ্চেন মার্ক থাকে। ওকে, তো অ্যালার্ট টাইপটা আমি এখানে বলে দিতে পারি, তা আমরা যদি এরর দিই বা ওয়ার্নিং দিই, যে কোনো একটা দিতে পারি, বাট যেহেতু এটা অ্যালার্ট টাইপটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্টেড। ওকে, আমরা এরর টাইপের একটা অ্যালার্ট দিলাম, তাহলে এরর, ওয়ার্নিং, ইনফরমেশন এগুলোতে শুধু ওকে বাটন থাকবে, আর কিছু থাকবে না। কনফার্মেশনে ওকে, ক্যান্সেল বা ইয়েস নো থাকবে। ওকে, এখন এই অ্যালার্টের আমরা কন্টেন্ট কি হবে? তাহলে এ ডট, ওই যে সেটার মেথড দিয়ে সেট কন্টেন্ট টেক্সট, তাহলে আমরা বলতে পারি ওকে, no more complex number can be added. ওকে, এটা কিছু দিলেন, তো অ্যালার্ট রেডি। এখন এটাকে শো করতে হবে, তাহলে এ ডট শো। ওকে, তাহলে আমরা ক্রিয়েট করে অ্যাড করে ফেললাম। যদি 10-এর বেশি হয় তখন সে অ্যালার্ট দিবে, আর 10টা পর্যন্ত আমরা দিতে পারবো, অ্যারেতে থাকবে যে কয়টা দেওয়ার। এখন আমি অপারেশনে যদি আসি, আগে শোটা দেখাই, এই যে এক্সিকিউট বাটন। এখন আমি কি এক্সিকিউট করবো? হয় অ্যাড করবো, অথবা সাবট্রাক্ট করবো, অথবা সবগুলোকে দেখাবো, ডিপেন্ডিং অন দ্য কম্বো বক্স, কোন আইটেমটা আমি সিলেক্ট করলাম সেটা। এখান থেকে আমি কোন আইটেমটা সিলেক্ট করলাম তার উপর। এখানে দেখাচ্ছে না কেন আইটেমগুলো? এটা তো রান না, এটা প্রিভিউ, রানে দেখাবে, এটা নেট সিন বিল্ডারের প্রিভিউ। তো তাহলে আমার কম্বো বক্সের কোন আইটেমটা সিলেক্টেড সেই ভ্যালুটা আমার দরকার, রাইট? বেসড অন দ্যাট আমি ডিসাইড করব যে কাজটা কি হবে, অ্যাডিশন, সাবট্রাকশন নাকি ডিসপ্লে। ওকে, তাহলে আমি এখন বলতে পারি যে ইফ কম্বো বক্সের নাম কি? অপারেশন কম্বো বক্স। তাহলে ইফ অপারেশন কম্বো বক্স ডট গেটার দিয়ে গেট ভ্যালু, যেটা সিলেক্ট করব ওই ভ্যালু নামে একটা ফিল্ডে থাকবে। কম্বো বক্সের ভেতরে ভ্যালু নামে আরেকটা ফিল্ড আছে, ওই ফিল্ডের টাইপ হচ্ছে টি। টি কেন? কারণ আইটেমের টাইপ স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে। তাহলে যেটা সিলেক্ট করব ভ্যালুর মধ্যে ওই টিটা থাকবে, ওই ইন্টিজার বা স্ট্রিংটা থাকবে। তো গেটার দিয়ে আমি সেটা বের করে নিয়ে আসতেছি। তা আমি তো জানি আমার এটা স্ট্রিং, তাহলে গেট ভ্যালু আমাকে স্ট্রিং দিবে। তাহলে স্ট্রিং ক্লাসের ইকুয়ালস শো অল, তাহলে দুইটা স্ট্রিংকে আমি কম্পেয়ার করতেছি যে আমার কম্বো বক্সের যে সিলেক্টেড আইটেমের যে ভ্যালু, সেটা একটা স্ট্রিং, সেটা যদি ইকুয়াল টু দিস স্ট্রিং হয়, শো অল হয়, তাইলে আমি আউটপুট লেভেলে শো করে দেব সবগুলা কমপ্লেক্স নাম্বারকে। তাহলে এখন আমার একটা লুপ চালাইতে হবে। তাহলে ফর, আমার যদি কালেকশনে লুপ অ্যাপ্লাই করি তাহলে আই দরকার নাই। নর্মালি ফর লুপ কিভাবে চলে? ফর আই ইকুয়াল টু 0, আই লেস দেন সামথিং, আই প্লাস প্লাস,
অ্যারে অফ আই, তাই না? সেটা লাগবে না। একটা অ্যাডভান্স ফর লুপ বা ফর ইচ লুপ আমরা ইউজ করতে পারি যদি কালেকশন অ্যাপ্লাই করি। অ্যারে ইজ এ কালেকশন, তাহলে আমার অ্যারের আইটেম কি? কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার টাইপের একটা অবজেক্ট সি কোলন কালেকশন নেম কমপ্লেক্স অ্যারে। এটার মানে হলো এই সি উইল রিপ্রেজেন্ট এলিমেন্টস অফ কমপ্লেক্স অ্যারে ওয়ান বাই ওয়ান। এটা হচ্ছে এটার মানে ফর ইচ লুপ। তাহলে ফর ইচ এলিমেন্ট অফ দ্য কালেকশন কমপ্লেক্স এআরআর সি ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। তাহলে আমার একটা আউটপুটের জন্য একটা স্ট্রিং লাগবে, সো স্ট্রিং str, এটাকে আমি এমটি স্ট্রিং দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখতে পারি। এখন আমার কাজ হলো str প্লাস ইকুয়াল টু, মানে str ইকুয়াল টু str প্লাস c ডট টু স্ট্রিং, তার সাথে আমি একটা স্ল্যাশ এন যদি দিয়ে দিই তাহলে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার নিচে নিচে আসবে। আর এখানে আমি ইনিশিয়ালি না রেখে বলতে পারি কমপ্লেক্স নাম্বার আর ওকে স্ল্যাশ এন, এটা আমি ইনিশিয়াল দিয়ে রাখলাম, এরপরে স্ট্রিং গুলো অ্যাড করতে থাকলাম লাইন বাই লাইন। লুপ যখন শেষ হবে সবগুলো কমপ্লেক্স নাম্বার অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট str এ চলে গেছে, ইনক্লুডিং স্ল্যাশ এন, মানে নিউ লাইন সহ। এখন আমি আউটপুট লেভেল যেটা আছে আমার ডট সেট টেক্সট str, তাহলে আমাদের টু স্ট্রিং এ কি আছে? টু স্ট্রিং এ আচ্ছা, এখানে আমরা একটা কন্ডিশনাল অপারেটর ইউজ করছিলাম, খেয়াল আছে? কোশ্চেন মার্ক কোলন, গত ক্লাসে আপনি ছিলেন। কোশ্চেন মার্ক কোলন, টার্নারি অপারেটর, ইউনারি বার্নারি, কোশ্চেন মার্ক কোলন, ইফ এলস এর শর্টকাট করছি না? হ্যাঁ, তাহলে ওইটা এখানে দিয়ে দিই। তাহলে আমার কন্ডিশন যদি হয় ইমাজিনারি, যদি নেগেটিভ হয় তাহলে আমার ভ্যালু হবে এমটি আর ফলস ভ্যালু হবে প্লাস সাইন। ওকে, ওইটারই টু স্ট্রিংটাকে আমরা str এর স্ল্যাশন দিয়ে দিচ্ছি। এলস অ্যাড এন্ড শো হয়, আরটা কি ছিল? অ্যাড এন্ড শো, খেয়াল আছে? এলস ইফ অ্যাড এন্ড শো, আরটা কি ছিল? সাবট্রাক্ট এন্ড শো। এলস ইফ সাবট্রাক্ট এন্ড শো। আচ্ছা, অ্যাড এন্ড শোতে আমরা কি করব? একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? হ্যাঁ, তাহলে অ্যাড মেথড কিন্তু নাই, তাহলে এখন আমার একটা অ্যাড মেথড লাগবে কমপ্লেক্স নাম্বারে। এখন আপনারা আমাকে বলেন, এই যে টু স্ট্রিং, এখানে এখন আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট অফ এ মেথড কল। ওকে, এখানে আছে দেখেন ক্লায়েন্ট, এটা আমরা করে ফেলছি ক্লাস অবজেক্ট ভার্সেস ক্লাস ইনস্ট্যান্স, মানে নিউ না করলে সেটাকে ইনস্ট্যান্স বলা যাবে। ওকে, যেগুলোর এফএক্স আইডি দেই সেগুলো নেমড ইনস্ট্যান্স, যেগুলো এফএক্স আইডি থাকে না সেগুলো ইনস্ট্যান্স, অ্যানোনিমাস ইনস্ট্যান্স, এটাও আপনারা এখন জানেন। কনস্ট্রাক্টর ডেটা সেটার টু স্ট্রিং হয়ে গেছে। ক্লায়েন্ট অফ এ মেথড কল, এইটা এখন আমরা একটু কথা বলবো। ওকে, ব্রেক দেবো না একবার আগে শেষ করে দেব? এই অ্যাডিশনটা দেখাই দিলেই শেষ। হ্যাঁ, তাহলে আপনাদের আগে আগে হয়ে গেল।
ব্রেক দিলে আপনারা আসবেন লেট করে, তারপরে দেখা যাবে যে 6টা পার হয়ে গেছে। শেষ করে দিলে আজকে আমাদের টার্গেটটা পূরণ হয়ে গেল। আচ্ছা দেখেন এখন এই যে টু স্ট্রিং মেথড, এই টু স্ট্রিং মেথড কি করবে, এর কাজটা কি? কোন অবজেক্টকে? অবজেক্টের ফিল্ড গুলোকে। কোন অবজেক্টের? আমার তো অনেক অবজেক্ট আছে, C1 C2 C3। কোন অবজেক্টের? তাহলে এই কলটার জন্য C1 অবজেক্ট হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট অফ দিস কল। বুঝতে পেরেছেন? এখানে যদি C2 থাকতো তাহলে এই কলটার ক্লায়েন্ট হতো এখানে যে অবজেক্টটা থাকতো। তাহলে আমার স্টুডেন্ট ক্লাসের একটা মেথড হলো ক্যালকুলেট সিজিপিএ। এখন ক্যালকুলেট সিজিপিএ ইউজ দ্য গ্রেডস, তো গ্রেডস গুলো হচ্ছে ফিল্ড। এখন আসিফ ডট ক্যালকুলেট সিজিপিএ, তাহলে এই ক্যালকুলেট সিজিপিএ ক্লায়েন্টকে আসিফ, তাহলে ক্যালকুলেট সিজিপিএ এখন আসিফের গ্রেড ব্যবহার করবে টু ক্যালকুলেট দ্য সিজিপিএ। যদি বলি শফিক ডট ক্যালকুলেট সিজিপিএ, তাহলে ক্যালকুলেট সিজিপিএ মেথডের এই সেকেন্ড কলটার ক্লায়েন্ট হলো শফিক, তখন সে শফিকের গ্রেডস গুলো ইউজ করবে। তাহলে একটা মেথড ইউজ করতে হলে আমি যদি একটা মেথডকে কল করতে চাই, কোন অবজেক্টের ডাটা ইউজ করার জন্য মেথডটাকে আমি কল করছি। এখন আমি যদি এখন ধরেন এটা তো একটা রিমোট, এই রিমোট দিয়ে আমি কল করি এসির একটা ফাংশনকে, মেথডকে। এখন যদি আমি এখানে বলি যে ইনক্রিজ টেম্পারেচার যদি একটা মেথড হয়, তাইলে এখন এটা ক্লায়েন্টকে AC1, AC1 ডট ইনক্রিজ টেম্পারেচার। কেন? কারণ সে AC1 এর সেন্সর ইউজ করবে, AC1 এর কম্প্রেসর ইউজ করবে। আবার যখন ওইটাকে বলতেছি ইনক্রিজ টেম্পারেচার, তখন AC2 ডট ইনক্রিজ টেম্পারেচার, তখন ক্লায়েন্ট হচ্ছে AC2। এটাতে যখন দিচ্ছি AC3। তার মানে একটা ক্লাসের মেথড যখন এক্সিকিউট হয় তখন সে ডাটা নিয়ে কাজ করে, ফিল্ড নিয়ে কাজ করে না। ফিল্ড গুলো তো কোনো না কোনো মেথডের, কোনো না কোনো অবজেক্টের মধ্যে আছে। তাহলে যেই কলে যে অবজেক্টটাকে আমরা ডাটা ইউজ করতে চাই সেটা হচ্ছে ক্লায়েন্ট। বুঝতে পেরেছেন? ওকে, এখন এই যে স্ট্রিং মেথডের ক্লায়েন্টকে C1, এখন টু স্ট্রিং ওয়ার্কস উইথ দ্য ফিল্ড অফ ক্লায়েন্ট। স্ট্রিং মেথড ক্লায়েন্টের ফিল্ড নিয়ে কাজ করে, তাই না? সে কি C2 ফিল্ড নিয়ে কাজ করে না C1 এর ফিল্ড নিয়ে কাজ করে? এই কলটাতে সে C1 এর ফিল্ড নিয়ে কাজ করবে। আবার আমি যদি আরেকটা কল করি, হ্যাঁ, ধর বললাম C2, তাহলে এই স্ট্রিং এটা এখন এটা ক্লায়েন্টকে C1, তাহলে টু স্ট্রিং এখন ক্লায়েন্টের ফিল্ড নিয়ে কাজ করবে, মানে C1 এর ফিল্ড নিয়ে কাজ করবে। এগেন একই মেথড, নাও ক্লায়েন্ট ইজ ডিফারেন্ট C2, তাহলে এই টু স্ট্রিং মেথড ক্লায়েন্টের ফিল্ড নিয়ে কাজ করবে। নাও ইফ আই আস্ক ইউ, টু স্ট্রিং মেথড ওয়ার্কস on only one object and that is the client. একটা ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করতে চাই, তা ম্যাট্রিক্স ক্লাসের একটা মেথড যদি হয় ট্রান্সপোজ, আর একটা ম্যাট্রিক্স অবজেক্ট যদি হয় M1, তাহলে M1 ডট ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজের ক্লায়েন্টকে M1, তাহলে সে M1 এর ভেতরে যে 2D অ্যারেটা আছে এটা রো কলামকে সে ইন্টারচেঞ্জ করে দেবে। এখন এই ট্রান্সপোজ মেথড ওয়ার্কস অন অনলি ওয়ান অবজেক্ট হুইচ ইজ দ্য ক্লায়েন্ট, M1 ডট ট্রান্সপোজ। তাহলে একটা অবজেক্ট নিয়ে সে কাজ করে, কাকে? M1 কে, if M1 is the client. That's fine, কিন্তু you will see in reality তে অনেক মেথড থাকবে which actually works on multiple objects, not only one object. যেমন দুইটা ম্যাট্রিক্সকে যদি আপনি অ্যাড করতে চান, আর অ্যাড যদি একটা মেথড হয়,
তাহলে আমি বললাম যে m1 ডট অ্যাড, তাহলে অ্যাড তো শুধু m1 কে নিয়ে কাজ করলে হবে না, m2 ও লাগবে সাথে। তাহলে m2 হচ্ছে নন ক্লায়েন্ট, তাহলে m1 ডট অ্যাড নন ক্লায়েন্ট উইল বি প্যারামিটার। So if your method works or need to use multiple objects, then one can be client and the non-client should go to the method as parameter. তাইলে আমার এই কমপ্লেক্স নাম্বারে আমি এখন অ্যাড করতে চাই, তাই না? আমার তো কাজ কি এখানে অ্যাড করা, লুপের মধ্যে একটা একটা করে ধরে আমি অ্যাড করব, তাহলে একটা অ্যাড মেথড লাগবে। সো নাও উই আর গোইং টু ক্রিয়েট অ্যাড মেথড। অ্যাড, দুটো কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করলে কি পাওয়া যায়? আর একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে অ্যাড মেথড কি রিটার্ন করবে? কমপ্লেক্স নাম্বার। তাহলে পাবলিক রিটার্ন টাইপ অলসো কমপ্লেক্স নাম্বার, মেথডের নাম অ্যাড, অবজেক্টস আর নিডেড, একটা হচ্ছে ক্লায়েন্ট, তাহলে আরেকটা হবে প্যারামিটার। স্ট্রাকচার থেকে বোঝা গেল? স্ট্রিং এ আমার কোনো প্যারামিটার নাই, কারণ সে ক্লায়েন্টকে নিয়েই কাজ করে, কিন্তু অ্যাড ক্লায়েন্ট এবং নন ক্লায়েন্ট দুইটা নিয়ে কাজ করে, তাহলে ক্লায়েন্ট তো আছেই, তাহলে নন ক্লায়েন্ট উইল বি প্যারামিটার। হাউ মেনি নন ক্লায়েন্ট? ফর অ্যাড অনলি ওয়ান, সো অনলি ওয়ান প্যারামিটার, সেটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এখন আমার কাজ হলো একটা থার্ড কমপ্লেক্স নাম্বার হবে, দুইটাকে যোগ করলে, তাহলে একটা থার্ড কমপ্লেক্স নাম্বার, টেম্পোরারি কমপ্লেক্স নাম্বার আমার লাগবে, লেটস সে টেম্প। এখন আমাকে কি করতে হবে? temp dot real equal to ক্লায়েন্টের রিয়েল প্লাস নন ক্লায়েন্টের রিয়েল। তো নন ক্লায়েন্টের নাম কি? হ্যাঁ, বুঝেন নাই? এই টেম্পটা হচ্ছে আমার অ্যাডেড কমপ্লেক্স নাম্বার, এটাকে আমি রিটার্ন করবো, তাই না? আমি শেষে গিয়ে বলবো কি, যে রিটার্ন তাহলে টেম্পকে রিটার্ন করার আগে এনশিওর করতে হবে টেম্পটাই হচ্ছে অ্যাডেড কমপ্লেক্স নাম্বার অফ ক্লায়েন্ট এন্ড নন ক্লায়েন্ট। তাহলে টেম্পের রিয়েলে কি হবে? ক্লায়েন্টের রিয়েল প্লাস নন ক্লায়েন্টের রিয়েল। তাহলে নন ক্লায়েন্টের নাম কি এখানে? না, ওটা তো ফিল্ড অবজেক্ট। নন ক্লায়েন্ট অবজেক্টের নাম কি এখানে? প্যারামিটার তো সি, এই যে সি। আর ক্লায়েন্টের নাম কি? দিস। তাহলে দিস ডট রিয়েল, দিস মানে দিস ক্লায়েন্ট, প্লাস সি ডট রিয়েল। একই জিনিস আমার ইমাজিনারির জন্য করতে হবে। তাহলে টেম্প ডট ইমাজিনারি, ক্লায়েন্টের ইমাজিনারি মানে দিস ডট ইমাজিনারি, নন ক্লায়েন্টের ইমাজিনারি। তাহলে রিয়েল টু রিয়েল, ইমাজিনারি টু ইমাজিনারি যোগ হলো, এটাই তো কমপ্লেক্স নাম্বার অ্যাডিশন, হুইচ ইজ টেম্প। সো আই এম রিটার্নিং টেম্প। এটা কি বুঝতে পারলেন? আচ্ছা, এখন এই 39 নাম্বার লাইনে এরর দেখাচ্ছে কেন বলেন? এটা ইন্টেনশনালি আমি রাখছি যে আপনারা ধরতে পারেন কিনা। রেড আন্ডারলাইন মানে বিল্ড এরর। বুঝায় বলেন, আপনি তো এরর দেখে দেখে বলে দিচ্ছেন। What you are trying to do in line number 39? টেনটাকে জিরো দিবেন, টেন কি ইন্টিজার যে জিরো দিবেন? সেটা তো ফিল্ড, টেম্প নিজে কি ইন্টিজার? অবজেক্ট, কমপ্লেক্স নাম্বার অবজেক্ট। খুব সহজ। হোয়াট ইউ আর ট্রাইং টু ডু, আপনি টেম্পের ভেতরে যে ইন্টিজার আছে রিয়েল, ওখানে আপনি একটা ভ্যালু রাখার চেষ্টা করছেন, কিন্তু টেম্পের তো মেমোরি নাই।
টেম্প তো নাল, আপনি কি টেম্পকে ইনস্ট্যান্সিয়েট করছেন? তাহলে টেম্পের ফিল্ডে ডাটা রাখবেন কি? টেম্পের ফিল্ড ডাজ নট এক্সিস্ট, নামে আছে, বাস্তবে মেমোরি নাই কোনো। তাহলে টেম্পকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে, ইকুয়াল টু নিউ কমপ্লেক্স নাম্বার। এখন আপনি কি এখানে ডিফল্ট ভ্যালু রাখবেন না সাপ্লাই দিবেন কিছু? মানে ডিফল্ট রাখলে 0 0 হবে কেন? কারণ আমরা সেটাই করছি 0 0। নাকি সাপ্লাই দেওয়া ভ্যালু রাখবেন? কোনটা রাখবেন? Sir, supply তো কারণ হ্যাঁ সাপ্লাই তো হুম সাপ্লাই তো মানে এখানে কি এরকম থাকবে, খালি থাকবে না আমরা কিছু সাপ্লাই দেব? সাপ্লাই কি দিবেন এখানে? দিস কি? আপনি তো টেম্পের যে রিয়েলের ভ্যালু, এখানে যদি আপনি সাপ্লাই দেন তাহলে এইটা সাপ্লাই দিতে হবে পুরাটা, সেটা করতে পারেন। আপনি এখানে যদি এটা আলাদাভাবে করেন তাহলে এখানে কিছু দেন বা না দেন যায় আসে না, ওটা রিপ্লেস হয়ে যাচ্ছে, আপনি তো রিপ্লেস করে দিচ্ছেন উইথ দ্য নিউ ভ্যালু। তো হয় এটা রাখবেন, অথবা যদি আপনি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করতেই চান, আমি পুরোটাকে কমেন্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন, এই যে এইটাই তখন প্যারামিটার, এইটাই তো আমার রিয়েলের ভ্যালু হবে, তাই না? এটাই আমার রিয়েলের ভ্যালু, কমা এইটাই আমার ইমাজিনারির ভ্যালু ফর টেন। এটা আপনি ডাইরেক্ট দিয়ে দিতে পারেন প্যারামিটার হিসেবে, তখন আর আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে না। এটা আপনাকে বুঝে করতে হবে। হ্যাঁ, তো তাইলে আমার এই যে অ্যাড মেথডের মাধ্যমে আমি দুইটা কমপ্লেক্স নাম্বারকে যোগ করে ফেলতেছি, তাইলে এখন এইটাকে আমি এখানে ইউজ করব। তাইলে আমার এই যে ফর, তাইলে একটা কমপ্লেক্স নাম্বার লাগবে, সো কমপ্লেক্স নাম্বার লেটস সে অ্যাডেড কমপ্লেক্স নাম্বার। তাহলে অ্যাডেড কমপ্লেক্স নাম্বারকে ইনিশিয়াল আমি 0 0 দিয়ে রাখবো, তাহলে ওটার সাথে যোগ হইতে থাকবে। কিন্তু 0 0 না দিয়ে যদি অন্য একটা ভ্যালু দেই তাহলে তো সামটা কারেক্ট আসবে না, বুঝতে পেরেছেন? তাহলে নিউ কমপ্লেক্স নাম্বার 0 0। এখন আমি লুপ চালাবো ফর কমপ্লেক্স নাম্বার সি কমপ্লেক্স অ্যারে। তাহলে সি আমার ওই অ্যারের কমপ্লেক্স নাম্বারগুলো হবে, ঠিক আছে? তাহলে অ্যাডেড কমপ্লেক্স নাম্বার, ওখানে ইনিশিয়ালি 0 0 আছে, প্রথমটার সাথে 0 0 সাথে অ্যারের 0 যে প্রথমটা ওইটা অ্যাড হইলে কি হবে, ওইটাই থাকবে। তাহলে ইকুয়াল টু ডট অ্যাড সি। এটা বুঝতে পারলেন কিনা? না বুঝলে প্রশ্ন করেন, না বুঝলে প্রশ্ন করেন। এই লজিকটা কি বুঝতে পারছেন? অ্যাডিশন কিভাবে হচ্ছে? আমি প্রথমে একটা কমপ্লেক্স নাম্বার নিলাম অ্যারেড কমপ্লেক্স নাম্বার নামে, যেটা রিয়েল ইমাজিনারি 0 0। এখন অ্যারে থেকে আমি একটা একটা করে ধরতেছি সি। তাহলে প্রথমবার যখন লুপটা ঘুরবে সি হচ্ছে ফার্স্ট কমপ্লেক্স নাম্বার। তাহলে এই 0 0 যেটা অলরেডি আছে তার সাথে যদি প্রথমটাকে যোগ করি, প্রথমটাই থাকবে। এরপরে সি হবে সেকেন্ডটা, তাহলে প্রথমটার সাথে সেকেন্ডটা যোগ হয়ে এইটাকে আপডেট করে ফেলবে। এইভাবে একটা একটা করে বাড়তে থাকবে। মানে C1 মানে
অ্যাডেড প্লাস প্রথমটা, না প্রথমটাই আমার অ্যাডেড, না অ্যাডেড প্লাস সেকেন্ডটা, তাহলে ফার্স্ট প্লাস সেকেন্ড ওইটা হচ্ছে অ্যাডেড, না অ্যাডেড প্লাস থার্ডটা, তার মানে সাম যেটা ছিল দুইটার সাম প্লাস থার্ড, এইভাবে অ্যাড হতে থাকবে, সবগুলো একটা একটা করে অ্যাড হয়ে যাবে। তারপরে আমি লেভেলে ওইটা টু স্ট্রিং দেখাই দিচ্ছি, শেষ। তাহলে এখন যদি আমি রান করি, তাহলে আমরা 10টা বেশি দিতে পারবো না, রাইট? আচ্ছা, আমি কি এগুলো ক্লিয়ার করছি? ক্লিয়ার করছিলাম? আমি চাই যে এটা এখানে ক্লিক করলে এই দুটো আবার খালি হয়ে যাবে, তাহলে মনে হবে যে এই দুটো কনজিউম করে ফেললো, একটা ভিজুয়াল কনফার্মেশন পাবো। নাইলে ভেতরে আসলে অ্যাড হইলো কি হলো না আমি বুঝতেছি না কিছু, তাই না? তো তাহলে ওটা একটা ভালো বুদ্ধি যে ইউজারকে একটা ভিজুয়াল কনফার্মেশন দেওয়া। তাহলে ওই যে অ্যাড বাটন, ক্রিয়েট অ্যান অ্যাড, এইখানে শেষে আমি যদি অ্যাড করতে পারি, তাহলে আমি যেটা বলবো যে রিয়েল টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার। এটা এক্সিকিউটিভ পোর্শন এটা তো আপনি কিভাবে ডিজাইন করতেছেন তার উপর। এখানে এখানে আমরা যেটা করতেছি যে আমরা যতগুলো খুশি অ্যাকুমুলেট করতেছি, এবং তারপরে অ্যারেতে যে কটা থাকবে সেই কটার উপর অপারেশন। মাঝখানে আমি পরে আরো অ্যাড করতে পারি, আবার টেস্ট করতে পারি। আপনি যদি অন্যভাবে ডিজাইন করতে চান, ইউ ক্যান ডু দ্যাট। এটা তো আপনার ইউআই ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, হাউ ইউ ওয়ান্ট টু ডু। এবং ইমাজিনারি টেক্সট ফিল্ড, তাহলে we are clearing that, okay? If you are able to add a new complex number, if there is a space in array, we are adding and we are clearing the text field, so that user will feel that those values are used to create a complex number. Okay. Now let's run it again. So 1 plus 2i. Now cleared. Okay. Then let's say 2 plus 2i. Okay. 3 minus 3i. 4 plus 4i. অ্যারেতে কয়টা আছে? 4টা। এখন আমি যদি বলি শো অল, তাহলে এখানে 4টা দেখাবে। এই যে আচ্ছা, এক্সেপশন হচ্ছে, এটা একটু দেখি কি এক্সেপশন হলো। হ্যাঁ, না আমি তো বন্ধ করে দিলাম, আরেকবার একটু দেখতে হবে। নাল পয়েন্টার মানে কি কোন এক জায়গায় নিউ করা হয় নাই, বুঝতে পেরেছেন? সো ওটাতে ক্লিক করলে কি কোথায়? যে প্লে বাটনের পাশে যে সো রাউন্ডের যে বাটন, হ্যাঁ, বাটনের পাশে কোকা আছে একটা আবার পোকা। পোকা মানে ওইটা, এটা ডিবাগিং এর জন্য। ওটা দিলে কি মাপবে করে দিবেন? ডিবাগ করতে পারবেন। ডিবাগ করেন নাই কখনো? কি কোড দেখে তাহলে যাই, এক্সেপশন দিল, দেখি কি এক্সেপশন হলো। নাল পয়েন্টার এক্সেপশন কোথায় হয়েছে? কত নম্বর লাইনে? 38 নম্বর লাইনে। তাহলে দেখেন কন্ট্রোলার ক্লাসের অন অ্যাকশনে 38 নম্বর লাইনে নাল পয়েন্টার এক্সেপশন হয়েছে। কমপ্লেক্স অ্যারে সি, আচ্ছা শো অল, আর এখানে আমার কি ছিল? অ্যাড এন্ড শো, সাবট্রাক্ট এন্ড শো, শো অল। আচ্ছা স্পেলিং ঠিক আছে, শো অল, ওকে। আচ্ছা str প্লাস প্লাস ইকুয়াল টু যদি ঝামেলা করে প্লাস দিয়ে দেখি, প্লাস ইকুয়াল টু অপারেটর স্ট্রিং ক্লাস শুড সাপোর্ট, এটা না হইলে এটা হতে পারে।
ওকে, সি প্লাস প্লাস আবার এটা সাপোর্ট করে প্লাস ইকুয়াল টু। ওকে, এখন একবার রান করে দেখি। আচ্ছা, 38-এ গিয়ে সে নাল বানা। ওকে, তাহলে আমাদের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে কিনা ওটা একটু দেখে নিই। হ্যাঁ, আমার ক্রিয়েটের যদি ঝামেলা হয় শোতে তো নাল বান্ডেল এক্সপ্রেশন হবেই। তাহলে ক্রিয়েটটা একটু দেখি, ক্রিয়েট কোথায় করলাম আমরা। ইন্ডেক্সকে আমরা ইনিশিয়ালি 0 করে দিলাম। ওকে, ইন্ডেক্স প্লাস প্লাস। ওকে, নিউ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। যদি এটা লেস দেন ইকুয়াল টু 9 হয়, নো প্রবলেম। এলস থেকে আমরা অ্যালার্ট দিচ্ছি। ওকে, ওকে, এইটার নাম কি? ক্রিয়েট অ্যান্ড অ্যাড কমপ্লেক্স নাম্বার। ওকে, শো থেকে আমার অবজেক্টটা আমি একটু প্রিন্ট করি। হ্যাঁ, সিস্টেম ডট আউটডোর মানে কনসোলে একটু প্রিন্ট করে দেখি। তাহলে বোঝা যাবে যে আমাদের অবজেক্ট গুলো ক্রিয়েট হচ্ছে, অ্যারেতে ঢুকতেছে। ওকে, এখানে আসবে। হ্যাঁ, এই যে 1 প্লাস 1i, 2 প্লাস 3i, So array from to just 4 মাইনাস 5i। তোমার অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, অ্যারেতে ঢুকতেছে। ওকে, আচ্ছা, এখন আচ্ছা ধরুন আমি অ্যাড অ্যান্ড শোটা করি, দেখি ওটা হয় কিনা। আচ্ছা, তার মানে অ্যারেটাকে যখন আমি ইউজ করতে যাচ্ছি এক্সিকিউট বাটনে, ওইখানে গিয়ে একটা কিছু হচ্ছে। ওকে, লেটস সি। এক্সিকিউট অপারেশন বাটন। ওকে, equal show all. Okay, add and show. Operation combo box আমাদের string type, no problem. এখানে আমরা string add করে দিয়েছি, no issues. এইটার হ্যান্ডলার মেথডের নাম কি? এক্সিকিউট অপারেশন বাটন অন অ্যাকশন। ও, অন মাউস ক্লিকে আরেকটা রয়ে গেছে, দেখছেন? এই জন্য কনফ্লিক্ট হচ্ছে। অন অ্যাকশন অন মাউস ক্লিক একই, কিন্তু আমি দুইটা মেথডের নাম দিয়ে ফেলছি। ওটা গত দিনেরটা ছিল। ঠিক আছে, আজকে তো আমরা এটা চেঞ্জ করে দিয়েছি, এক্সিকিউট অপারেশন অন অ্যাকশন। ঠিক আছে, তাহলে ওটা আমরা করে ফেললাম। সেভ। ওকে, এখন আমরা কি করব? এই যে এই মেথডটা আননেসেসারি। ঠিক আছে, তাহলে এখন আপডেট কন্ট্রোলার। ওকে, এইটার এখন আর কোনো প্রয়োজন নাই, এটা আমরা ডিলিটই করে দিয়েছি এফএক্স থেকে।
নো মোর। বুঝতে পারছেন? গত ক্লাসে আমরা ওই যে মেথডটা ছিল অনেক অন মাউস ক্লিকে, কিন্তু আমরা আজকে আবার কি করলাম, এক্সিকিউট বাটনে গিয়ে আমরা বলেছি যে এক্সিকিউট অন অ্যাকশন, এক্সিকিউট অপারেশন বাটন অন অ্যাকশন। আবার ওখানে বলা আছে মাউস অন ক্লিকে অন্য আরেকটা নাম। হ্যাঁ, তো যার কারণে এক্সেপশন দিচ্ছে যে একই ইভেন্টের জন্য দুইটা আলাদা মেথড। বুঝতে পেরেছেন? তো ওইটাকে আমরা সরাই ফেলছি, সরাই সেভ করে ফেলছি, সেভ করাই আছে। এখন আমরা কন্ট্রোলার ওটা ফেলেও দিয়েছি। ওকে, সো আপডেট কন্ট্রোলার করলে ওইটা এখন আর নাই। ওকে, সো ফুলি নাও ইট শুড ওয়ার্ক। তার আমাদের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। টু স্ট্রিং, because C is null. Oh, C is null. So দাঁড়ান, কত নম্বর লাইনে? 38। আপনি ভিডিওগুলো দেখে নিন, ঠিক আছে, প্রিভিয়াস ভিডিওগুলো। কোথায় C is null? কমপ্লেক্স অ্যারের একটা একটা করে এলিমেন্ট ধরতেছে। ওকে, সি তো নাল হওয়ার কোনো সুযোগ এখানে দেখছি না। কমপ্লেক্স অ্যারে, ক্লায়েন্টের সাথে সি কে আমরা অ্যাড করে দিচ্ছি। ওকে, সি ডট টু স্ট্রিং, সি কেন নাল হবে? অ্যারে তো অলরেডি আছে, কাজে সি নাল হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? আচ্ছা, আমি একটু এটাকে এস আউট করে দেখি। টু স্ট্রিং রিটার্ন। ওকে, অ্যাড, অ্যাড মেথডে আমরা কি করতেছি, নিউ কমপ্লেক্স নাম্বার সি ডট রিয়েল সি ডট ইমাজিনারি। ওকে, এটা আমরা টেম্পের রিয়েল আর ইমাজিনারিতে দিয়ে দিলাম, রিটার্ন টেম্প। এটা দিলেও হবে, এটা দিলেও হবে, যে কোনো একটা দিলেই হবে। ওকে, এটাও ঠিক আছে। সেটা একটু রান প্রিন্ট করে দেখি। প্রিন্ট হচ্ছে। এখন আমার লুপের মধ্যে সি পাবে না, সি ইকুয়াল টু দিয়ে এগুলো, আচ্ছা দেখি উপরে কি করলো সে। হ্যাঁ, মানে সে রিড করতেছে। ওকে, তার মানে দেখেন আমার এটাকে সে ঠিক মতো ডিটেক্ট করছে, করে সে লুপের মধ্যে থেকে একটা একটা করে কমপ্লেক্স নাম্বার কিছু প্রিন্টও করতেছে। তার মানে আমাদের এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, তাই না? তার মানে আমার এসটিআর এর মধ্যে সে অ্যাকুমুলেট করতে পারতেছে না,
str টু স্ট্রিং আমাকে একটা স্ট্রিং দিবে, তাই না? তো স্ট্রিং এর সাথে স্ট্রিং প্লাস করলে আমরা স্ট্রিংই পাবো, কোনো অসুবিধা নাই। str কে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে রাখলাম, দিস ইজ দ্য ইনিশিয়াল স্ট্রিং। এটার সাথে আমরা এখন এটাকে, ও আচ্ছা, এখানে দুইটা প্লাস হচ্ছে, বাট সেটাও সমস্যা না, আমরা তো মাল্টিপল স্ট্রিং এ প্লাস দিয়ে দিয়ে করতেই পারি, পারি না? পারি। ওকে, এখানে সে কি বলছে, ইন লুপ, তাতে সমস্যা কি তোমার? ওকে, str প্লাস এটা, ওকে। টু স্ট্রিং কি আমাদের স্ল্যাশ সেন্স ছিল অলরেডি? না, টু স্ট্রিং আমরা স্ল্যাশ এন দেই নাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা স্ল্যাশ এন দিয়ে দিলাম। ওকে, এইটাকে str এর সাথে প্লাস করছি, and then we are setting the str to the output level. It should work absolutely fine. আচ্ছা, আমি একটু আগের সেকশনেরটা করে দেখি। আগের সেকশনেরটা কত ছিল? 7। না, ওদের তো হয় নাই। 4-এ, 4-এরটা একটু খুলি, 4। আচ্ছা, এখানে দেখেন, ও আচ্ছা, ওকে। ওখানে আমি অ্যাডভান্স লুপ ইউজ না করে আমি যেটা করেছি যে আপনার ইন্ডেক্স দিয়ে এলিমেন্টগুলো নিয়েছি, ওকে। বাট আমাদের আসলে ওইটাও কাজ করবে, কারণ সি কিন্তু রিড হচ্ছে। তাহলে এখানে আমার আউটপুট স্ট্রিং প্লাস, ওইখানে আমরা দিয়েছিলাম সি ডট টু স্ট্রিং, তাই না? আর এখানে আমরা বলছি কমপ্লেক্স অ্যারে ইন্ডিভিজুয়ালি বের করে করে। দ্যাট শুড নট বি এ প্রবলেম, কারণ আমাদের ওখানে কিন্তু সি দিয়ে যখন টু স্ট্রিং সিস্টেম ডট আউট প্রিন্ট করছি তখন কিন্তু ঠিকই দেখাচ্ছে। সো সি ইজ নট নাল, সি ইজ রিপ্রেজেন্টিং। তাহলে এটা একটু দেখতে হবে যে এটা ফর ইচ লুপে স্ট্রিং এর সাথে কনক্যাটেনেট করতে গেলে সে ওইটা কোন একটা প্রবলেম করতেছে। তাহলে এখানে আমরা যেটা করেছি যে লুপ চালাইছি আই দিয়ে, যেভাবে চালাই 0 টু লেস দেন ইন্ডেক্স, মানে আমি যদি 5টা দিয়ে থাকি তাহলে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 5, তাহলে 0 টু 4 পর্যন্ত ঘুরবে। আমি 10টা দিয়ে থাকি, ইন্ডেক্সের ভ্যালু 9, তাহলে 0 টু 9 ঘুরবে। 7টা দিয়ে থাকলে ইন্ডেক্সের ভ্যালু 7, তাহলে 0 টু 6 পর্যন্ত ঘুরবে। তো এভাবে আমরা এলিমেন্ট ওয়াইজ কমপ্লেক্স নাম্বার আই, এক একটা কমপ্লেক্স নাম্বার তার টু স্ট্রিংকে আমরা এই আউটপুট স্ট্রিং এর সাথে প্লাস করছি। এটা হচ্ছে ডিফারেন্স। লজিক্যালি দ্যাট অলসো শুড ওয়ার্ক, ওকে। এখন ওটা কেন করছে না সেটা একটু স্ট্রিং ক্লাসটাকে আর একটু
ইনভেস্টিগেট করে দেখতে হবে আমার, ওকে, বাট অ্যাকর্ডিং টু মাই কমন সেন্স অ্যান্ড লজিক ইট শুড অলসো ওয়ার্ক। ওকে, তাহলে আমরা আপনাদের এটা যদি একটু ওই জায়গাটা একটু চেঞ্জ করি, তাহলে এখানে কি হবে, এখানে যেটা হবে যে আপনার এই লুপটা তখন আমরা I equal to 0, int I equal to 0, I less than index I plus plus, তো তখন আমার এটা কি হবে, ith element of the complex array which is a complex number, তাহলে complex array of I with a two string, okay, so basically এটা নিচেরটাতে যাবে আর কি, এটা, that is the difference, okay, but C is working perfectly fine। তাহলে দেখেন আমার অবজেক্ট কিন্তু আমি ঠিকই বের করে আনছি, টু স্ট্রিং এটা প্রিন্টও হচ্ছে আগেরটাতে, যদি যদি এটা দেয় আর কি, হ্যাঁ, সেটা আমরা টেস্ট করেছি। সো কাজে এখানে সি টু স্ট্রিং অ্যাড করতে না পারার কোনো কারণ নাই, ওকে, তো এটা এখন একটু দেখতে হবে, বাট নাও দিস শুড অলসো ওয়ার্ক। তাহলে এখন যদি আমরা এটা রান করি, খেয়াল করেন সি ডট টু স্ট্রিং গিভিং আস এ স্ট্রিং প্লাস ইকুয়াল টু str, complex array I dot to string also giving me a string, তাহলে একটার ক্ষেত্রে হলো আর একটা ক্ষেত্রে হলো না। এখন এটা তাহলে মানে এটা একটু ইন্টারনাল গিয়ে দেখতে হবে যে কি কারণে হলো, বাট লজিক্যালি বোথ শুড ওয়ার্ক। না, সিনট্যাক্স এরর হলে এস আউটে দেখায় কিভাবে সি ডট টু স্ট্রিং, সি ইকুয়াল টু সি ডট টু স্ট্রিং, ওটা তো ঠিকই দেখাচ্ছে। আপনি বুঝতে পেরেছেন জিনিসটা, যে লজিক্যালি ইটস ওকে, বাট দ্য থিং ইজ হাউ দ্য স্ট্রিং ইজ জেনারেটেড, এই জায়গাটাতে স্ট্রিং ক্লাসের একটা অবজেকশন আছে, তো সেটা মানে ইন্টারনাল না দেখে তো বলা যাবে না। সো দ্যাট ইজ দ্য কেস। এখন দেখেন এইটাতে আমরা যদি অপারেশন চেঞ্জ করি, অ্যাড করি, আচ্ছা আমার তিনটা আছে না, এখন এইগুলোকে যদি অ্যাড করি কি পাওয়া যাবে, রেজাল্ট যেটা সেটা কত হবে, 6 প্লাস, ও সেম, সবই সেম, ওকে। তাহলে দেখেন এখন অ্যাড এন্ড শো এক্সিকিউট, আচ্ছা ওইখানে তাহলে ওখানে বোধহয় তাহলে আমার ওই যে ইন্ডেক্স দিয়ে আনতে হবে, ওকে, ইন্ডেক্স দিয়ে আনতে হবে, তাহলে জিনিসটা বোঝা গেল। তাহলে এটা একটু ট্রাই করেন, আর নেক্সট ক্লাসে আসার আগে আপনাদের যে 6টা ক্লাস হয়েছে এগুলো যারাই মিস করেছেন সেটা করে আসতে হবে, আর যাদের গ্রুপ হয় নাই তারা গ্রুপ করে ভিডিও দেখেন, ভিডিওতে বলা আছে প্রজেক্টে কিভাবে কাজ করতে হবে, টেমপ্লেটটা দেখেন, টেমপ্লেটে ডেটস গুলো দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে, ওইভাবে 19 তারিখে একটা কিছু দিতে হবে আপনাকে, ওকে। তো যারা গ্রুপ পান নাই গ্রুপ নিয়ে নেন। আচ্ছা আপনাদের এখানে কয়জন, একজন চলে গেছে, আপনার দুইজন, কোন দুইজন, তো না আসলে তো মহা মুশকিল। আপনার এখন কয়জন, ওরা কি কোর্সে আছে, আজকে আসে নাই, কেন আসে নাই, মানে এই যে আজকের যে ক্লাস এটা যদি আপনি মিস করেন তাহলে এটাকে রিকভারি করা যাবে, আপনার গ্রুপ নাই, তাহলে আপনারা তিনজন একটা গ্রুপ করে ফেলেন এখনই, হ্যাঁ, আর যাদের হয়ে গেছে তারা এটা সাবমিট করে দিন 19